আচ্ছা, গত ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে স্কিমা মার্কআপ, ব্যাকলিংক, সাইটেশন, অনেক কিছু যেগুলো ছিল সবকিছুই অফ পেজের একটা কাজ। আর আজকে আমরা দেখবো যে একদম টেকনিক্যাল পার্ট আপনার জিনিসটা মানে ওয়ার্ডটা দেখলেই বুঝতেছেন যে এটা টেকনিক্যাল জিনিসপত্র নিয়ে কাজ করবো আমরা। টেকনিক্যাল ওয়েবসাইটের ব্যাকএন্ডে যেসব টেকনিক্যাল জিনিসপত্র আছে ওইগুলো নিয়ে আমরা কাজ করবো। এদিকে তো আপনি অন পেজ আর অফ পেজে যেগুলো করছেন, অন পেজ অফ পেজ সবকিছুই আপনার ভাষায় লেখা ছিল। অন পেজও আপনার ভাষায় লেখা ছিল, অফ পেজও আমার ভাষায় লেখা ছিল। না আমরা যে ভাষাটা বুঝতে পারি বা আমাদেরকে বলে দেওয়া হয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে এই কাজটা করা দরকার, আমরা ওই কাজটা দেখছি, যা আমরা করছি বা জিনিসটা ইমপ্লিমেন্ট করছি। তো টেকনিক্যালের ক্ষেত্রে আপনার কিছু জিনিস আছে, কিছু টুলস ইউজ করতে হয়, কিছু জায়গাতে হচ্ছে যে আমার কিছু কোড সম্পর্কে জানতে হয়, কিছু জায়গাতে গিয়ে হচ্ছে আপনার আপনার বিহেভিয়ার সম্পর্কে, আপনার ওয়েবসাইটের কোডের যে বিহেভিয়ার আছে ওই কোডের বিহেভিয়ার সম্পর্কে জানতে হয়। এখন কথা হচ্ছে যে টেকনিক্যালের যে পার্টটা আছে এটা মূলত ডেভেলপার এন্ডে যারা কাজ করে, মানে ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করে, ওয়েব ডেভেলপমেন্ট মানে কোডিং নিয়ে যারা, প্রোগ্রামিং নিয়ে যারা কাজ করে তাদের কাজটা এদিকে বেশি হয়। ঠিক আছে? কিন্তু তার পাশাপাশি কিছু কাজ আমাদেরও জানতে হয়। আপনি যদি মনে করেন যে ওনাদের কাজটা আপনি শিক্ষা ফেলছেন, অফ অফ টেকনিক্যাল এসইওর যেগুলো ডেভেলপাররা করে, আপনি কোড সম্পর্কে ভালো ধারণা আছে, আপনি জানেন ওয়েবসাইটের কোন জায়গাতে অতিরিক্ত কোড পড়ে রয়েছে, আপনি ওই কোডটা রিমুভ করে দিলেন যেটা ওয়েবসাইটে দরকার নেই। এরকম যদি হয়, আপনি কোড সম্পর্কে অনেক ভালো নলেজ রয়েছেন, তাহলে আপনি টেকনিক্যাল এসইও করতে পারবেন। আর যদি আপনি টেকনিক্যাল এসইওতে কোড সম্পর্কে আপনি জানেন না, আপনি বেসিক যে ট্রুক আছে অন পেজ অফ পেজ টেকনিক্যালের কিছু কিছু অংশ ওই বিষয় সম্পর্কে আপনি জানেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি নিজের কাজে নিজে করবেন। আর যেটা টেকনিক্যাল পার্ট এটার জন্য একটা ডেভেলপার হায়ার করে ডেভেলপার দিয়ে কাজ করেন। এটা বুঝতে পারছি? এটার জন্য যে আপনার ডেভেলপার একদম প্রো লেভেলের ডেভেলপার লাগবে এরকম কোনো কিছু না। আপনার কোড বুঝে এরকম একজন ডেভেলপার হইলে, মানে কোন কোডটা কোন জায়গায় কি কাজ করতেছে, কোন ওয়েবসাইটের কোন জায়গায় কোডটা অতিরিক্ত আছে, কোন জায়গার কোডটা বাদ দিয়ে দিলে কোনো সমস্যা হবে না ওয়েবসাইট, ওই জিনিসটা বুঝতে পারে এরকম একটা ডেভেলপার দরকার। দেখেন, গত ক্লাসে আমি আপনাদেরকে দেখাইছিলাম গুগলে কিভাবে সাইট খুঁজে বের করতে হয়, সাইট সার্চ যেটা আমরা বলি। গুগলে সাইট সার্চ খুঁজে বের করার পদ্ধতিটা মনে আছে? মানে একদম নতুন ওয়েবসাইট আপনি বানাইছেন, এটা কি আমরা খুঁজে বের করবেন? দেখাইছিলাম তো, মনে নাই? না, এটা তো সার্চ কনসোল। প্রথমে লিখবেন সাইট, সাইটের পরে কোলন, এরপরে যে ওয়েবসাইটটা আপনি খুঁজতে চান, ধরেন আমারটার নামই লিখি, এন্টার দিবেন। এন্টার দিলে কি রে ভাই, SHAHPARAN বাহ, সাইট খুঁজে পায় না। ধরেন দারাজ রে দেন, আপনাদের সাথে অনেকদিন এটা নিয়ে দুষ্টামি করছি তো মাইন্ড করছে, সমস্যা নেই, আবার জায়গায় চলে আসবে। যেমন ধরেন সাইট ডট দারাজ ডট কম লিখছি আমরা। এখন সাইট ডট সারাস, সাইট কোলন দারাজ ডট কম যখন আমি লিখলাম, তখন গুগল দারাজের যেসব সাইট বা যেসব পেজগুলোরে ক্রল করে রাখছে, ইন্ডেক্স করছে, এই ইন্ডেক্স পেজগুলো এদিকে সামনে শো করতেছে। দেখেন আরো পেজ আছে দারাজে। ঠিক আছে? তো দারাজের যতগুলো পেজ আছে এই সবগুলো পেজ খুঁজে বের করছে। এখন ধরেন আপনার ক্লায়েন্ট আসলো, আয়সা বললো যে আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা আমি ইন্ডেক্স করছি। কারণ আপনার প্রথম কাজ কি, উনি কি বলছে ইন্ডেক্স করছে, কারণ আপনার প্রথম কাজ হচ্ছে আসলে ইন্ডেক্স হয়েছে কিনা। ঠিক আছে? তো ইন্ডেক্স হয়েছে কিনা কিভাবে বুঝবেন আপনি? সাইট কোলন ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম। এটা বুঝতে পারছি, একদম ইজি কাজ, এটা কঠিন কিছু, একদম সহজ কাজ। এরপরে দেখেন, এখন ধরেন আপনার রোবট ডক্স সেটা পরে দেখেছি। এখন ধরেন আপনার সাইটটা কি হয় নাই, সংযোগ হয় নাই। সংযোগ আপনার ওয়েবসাইটের সাথে কেমনে আপনি কানেক্ট করবেন, আপনার যে ওয়েবসাইটটা আছে এটার গুগলের সাথে কিভাবে কানেক্ট করবেন, ইন্টিগ্রেট করবেন কিভাবে? ইন্টিগ্রেটের সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে গুগল সার্চ কনসোল ইউজ করা। গুগল সার্চ কনসোল আমি গত ক্লাসে দেখাইছিলাম, গত ক্লাসের আগের ক্লাসে। গুগল SEAR সার্চ কনসোল, সার্চ কনসোলে আসেন। সার্চ কনসোলে এসে কি করতে হবে আমাদের? সার্চ কনসোল অ্যাকাউন্টটা করে নিতে হবে। সবার জন্য একটা একটা অ্যাকাউন্ট থাকবে, ওই অ্যাকাউন্টে আপনি অ্যাকাউন্টটা বসায় নিন। এই যে আমার ঢুকে আমার ইয়ে করলো, রিডাইরেক্ট করলো ওয়েবসাইটের ভিতরে সার্চ কনসোলে। এদিক থেকে আপনি কি করবেন, আপনার যে ক্লায়েন্টের এইগুলো কিন্তু সব ক্লায়েন্ট থেকে নেবেন, এগুলো কিন্তু আপনার জিমেলে কোনো কিছু করবেন না। ঠিক আছে? আপনার যে মেইল অ্যাড্রেস আছে ওইগুলোর ভিতরে কিন্তু কিছু করবেন না। আপনি ক্লায়েন্ট থেকে ফুল অ্যাক্সেস নেবেন। কি কি অ্যাক্সেস নেবেন? আপনার ওয়েবসাইট অ্যাক্সেস নেবেন, যে সার্চ কনসোলে নেবেন ওই সার্চ কনসোলে একটা মেইল নেবেন। ঠিক আছে? ওনার যে ব্যাকএন্ডের যত রকমের টুলস ইউজ করতেছে ওই টুলসের যদি কোনো প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকে, ওই প্রিমিয়াম যত অ্যাকাউন্ট আছে সব আপনি নিয়ে নেবেন অ্যাক্সেস। বুঝতে পারছি? এখন যদি কোনো কিছু না দিতে চায় তখন কি করবেন? না দিতে চাইলে আপনার প্রথম কাজ হচ্ছে যে আপনি ওনারে বুঝাবেন যে এই কাজটা, এটার অ্যাক্সেসটা আমার নেওয়া দরকার, কারণ আমি এদিকে ফুল কন্ট্রোল নিয়ে আমার কাজ করতে হয়। এসইও যখন আপনি কাজ করবেন আপনার ফুল কন্ট্রোল থাকতে হবে। ঠিক আছে? এসইও এক্সপার্টরা কোনো সময় মনে করেন যে
ফেসবুকে যেরকম আমরা পার্সিয়াল অ্যাক্সেস দেই যে এই কাজ করতে পারবে, এরকম কোনো সিস্টেম নেই। আপনার দিলে ফুল কন্ট্রোল দিতে হবে, পুরো ওয়েবসাইটের অ্যাক্সেস দিতে হবে। বুঝতে পারছি বিষয়টা? এই কারণে যখন এসইও নিয়ে কাজ করবেন তখন আপনার নিজেরও সতর্ক থাকতে হবে। কারণ যেমন ধরুন গত ক্লাসের আগের ক্লাসে আমি আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডের ভিতরে আপনাদের সাথে বহুত কিছু দেখাইছি, অনেক কিছু দেখাইছি আপনাদেরকে। অনেক কিছু দেখানোর কারণে কি হয়েছে, আমার র্যাঙ্কটা সরে গেছে। র্যাঙ্কটা সরে গেছে বলতে সার্চ কনসোলের ভিতরে আমি অনেক কিছু করছিলাম না আমার সাইটটা নিয়ে, এইটার থেকে সার্চ কনসোল থেকে সরে গেছে। আবার আমার সার্চ কনসোলে এই জিনিসটাকে ইন্ডেক্স করাইতে হবে। বুঝতে পারছেন? যখন আবার করাবো আবার ২-৩ মাস পরে আবার এটা শো করা শুরু করবে। আমার কথা বুঝাইতে পারছি? তো ওই যে বিষয়টা আছে, এদিক থেকে আপনি কোনো কিছুই করবেন না। আমি দেখতেছেন যে আমি এই জায়গা থেকে করছি। কারণ সাইটটা আমার। সাইটটা আমার, মেইলটাও আমার। যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, সাইটও ক্লায়েন্টের হবে, মেইলও ক্লায়েন্টের হবে। বুঝতে পারছি? নাইলে কি হবে, ধরেন আপনি আপনার জিমেইল এর ভিতরে নিজের মনে করে দিয়েছেন। এরপর যখন আপনার ক্লায়েন্ট যাবে অন্য একটা এসইও এক্সপার্টের কাছে যাবে, তখন সে বলবে যে আপনি ইয়ে দেন, আপনার মেইল অ্যাড্রেসের পাসওয়ার্ড দেন। কারণ সে তো জানবো যে আমার মেইলের ভিতরে সার্চ কনসোল আছে, সার্চ কনসোলের সব ডাটা আছে। সার্চ কনসোলে যে আপনি নিজের অ্যাকাউন্টে কাজ করে রাখছেন, এটা কি আর আপনি জানেন? বা উনি জানে? কেউ জানে না। ভুলটা হয়ে গেছে যে আপনি আপনার অ্যাকাউন্টে কাজ করে রাখছেন, সব ইনফরমেশন আপনার অ্যাকাউন্টে, ওনার অ্যাকাউন্টে কিছুই যাবে না। যখনই আপনার অ্যাক্সেসটা ওইদিকে নিয়ে যাবে, তখনই ওনার র্যাঙ্ক ডাউন হয়ে যাবে। আপনি যতটুকু কাজ করছেন ওইটাও শেষ হয়ে যাবে। তো কাজ যখন নিবেন তখন একদম প্রপারলি সব ধরনের অ্যাক্সেস যা দরকার হয় সবকিছু নিয়ে নিবেন। তা বুঝতে পারছি? এবার দেখেন আমার সার্চ কনসোল কি করে। সার্চ কনসোল হচ্ছে আমার পুরো ওয়েবসাইটের হেলথের কি অবস্থা, ওয়েবসাইটের কি করা দরকার, কি করা দরকার নেই, কেমন আছে, এসইও অডিট, যা দরকার আপনার সবকিছু এই জায়গার ভিতরে পাবেন। আপনি ধরেন আপনি ওয়েবসাইটে আপনি গুগলের ওই যে আমরা একটা ইয়ে করছিলাম, আপনাদেরকে কি দেখাইছিলাম, আপনাদের কি প্যান্থিয়ন দেখাইছিলাম? প্যান্থিয়নে যখন আমরা ইনস্টল করি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, তখন একটা ইয়ে থাকে না যে ডিসকারেজ সার্চ কনসোল আর সার্চ ইঞ্জিন। এই যে আপনি তো এটা করেন না, আমরা তো এদিকে দিলেও যা না দিলেও তা, কারণ এটা কোনো সময় ইন্ডেক্স হয় না। তো আপনি যখন জেনুইন ডোমেন বা হোস্টিং ইয়ে করতেছেন, ইনস্টল করতেছেন ওয়ার্ডপ্রেসে, তখন কিন্তু আপনার ওইদিকে টিক চিহ্নটা দেওয়া যায় না, যে ডিসকারেজ করা যায় না। আপনি যখন ডিসকারেজ করবেন না, মানে ওইদিকে কিছু করবেন না, করার পরেও আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেন, আপনার ওয়েবসাইট ডিপ্লয় করলেন, ওয়েবসাইট ডিপ্লয় করার পরেও দেখবেন যে গুগল আপনারটা ক্রল করে না। গুগল নিজে নিজে আইসা কোনো সময় ক্রল করবেন না। করলেও খুব কম কম সংখ্যক পেজ, যেগুলো আপনার খুবই ডিমান্ডিং পেজ বানাইছেন, যেগুলোর কিওয়ার্ড অনেক রিলেটেবল, মার্কেটে অনেক বেশি ডিমান্ড আছে, ওইগুলো আপনার ক্রল করবে। কিন্তু ফুল ওয়েবসাইট আপনার ক্রল করবে না। তখন আপনার কি করতে হয়, তখন আপনি আসতে হয় এই সার্চ কনসোলের কাছে। সার্চ কনসোল কি? সার্চ কনসোল হচ্ছে গুগল যে সার্চ ইঞ্জিন আছে, ওই সার্চ ইঞ্জিনকে আপনার ওয়েবসাইটটা বা আপনার বিজনেস যেটা আছে ওই বিজনেসটাকে চেনানোর জন্য একটা পদ্ধতি করেছে, একটা টুলস এটা। ঠিক আছে? এই সার্চ কনসোলের কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটটা গুগলের কাছে ইন্ডেক্স করে নেওয়া। মানে বিষয়টা না, আমি বলেছি যে জোর করে ইন্ডেক্স করায় না, গুগল আপনার এটা ইন্ডেক্স করবে না, আপনি এটা জোর করে ইন্ডেক্স করেন। আমার কথা বুঝতে পারছি? এটার কাজটা কি? এখন এটা তো আপনি ইন্ডেক্স করে নিলেন, ইন্ডেক্স করার পরে আপনি ইন্ডেক্সটা কোন দিক থেকে করবেন, ইউআরএল ইন্সপেকশনে যাবেন। ইউআরএল প্রথমে তো আপনি একটা সাইট, আপনার যে সাইটটা আছে এটা আপনি এই প্রপার্টিসে আনবেন, হয় ডোমেন দিয়ে দিবেন, না হয় প্রিফিক্স দিয়ে দিবেন। ডোমেন দিয়ে দিলে আমাদের কি দেখছিলাম গত ওই ক্লাসে, আমাদের সি নেমে যায় একটা কোড বসাইতে হয়। আর যদি আপনি প্রিফিক্স দিয়ে দেন, কোনো কিছু করার দরকার নাই, আপনি ওয়েবসাইট দিবেন, ওয়েবসাইট দিলে অটোমেটিক এটা নিয়ে নেবে। করে দেখাই দিব একটা। ধরেন এই লিঙ্কটা আমি নেই, হ্যাঁ, ওভারভিউতে যাই, ইউআরএল প্রিফিক্সে যদি আমি এটা বসাই দিই, ভিডিও বসাই দিলাম, কন্টিনিউ দিলাম, দেখেন ভেরিফাইং করতেছে। ঠিক আছে? ভেরিফাই করলে এটা অটোমেটিক ওইদিকে কানেক্ট করে নিবে। এবার দেখেন আমার কি বলতেছে, আমার বলতেছে যে আমার যে এইচটিএমএল ফাইলটা আছে, এদিকে একটা তারা এইচটিএমএল ফাইল দিছে, ওই এইচটিএমএল ফাইলটা আমার নিয়ে বসাইতে হবে কই, আপলোড ওয়েবসাইট, আমার ওয়েবসাইটে এটা আপলোড করতে হবে। ঠিক আছে? এরপরে বলছে এইচটিএমএল ট্যাগ, এইচটিএমএল এদিকে একটা কোড দিছে, এই কোডটা কই নিয়ে বসাইতে বলতেছে, আমার বডির ভিতরে বসাইতে বলছে। এই যে দেখেন হেড সেকশন, গো টু দ্য হেড সেকশন বিফোর বডি সেকশন। এই যে গো টু হেড সেকশন বিফোর বডি সেকশন, এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা একটু বুঝতে হবে না। এদিকে এই জিনিসটা বোঝার জন্য আমরা একটু এই যে ওয়েবসাইটটা খুলছে, একটা ওয়েবসাইট আমরা খুললাম না এদিকে, এই ওয়েবসাইটে আমরা একটু ব্যাক এন্ডে যাই। চলো ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাওয়ার সিস্টেম জানেন তো, একটু ব্যাক এন্ডে যাই আমরা। ব্যাক এন্ডে গিয়ে আমরা ওই গতকাল ক্লাসে আমরা বলতেছিলাম অ্যাপিয়ারেন্স থেকে কই যেতে হবে, থিম ফাইল এডিটর। অ্যাপিয়ারেন্স থেকে আমার থিম ফাইল এডিটর, থিম ফাইল এডিটরে যান।
এদিকে হচ্ছে মূলত এই যে পার্টটা দেখতেছেন, এই পার্টটা হচ্ছে আপনার এই যে সামনে যে ওয়েবসাইটটা দেখে আসলেন, ফ্রন্ট এন্ডে যে ওয়েবসাইটটা দেখে আসলেন, এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে যত ধরনের কোড আছে সব এই জায়গাতে আছে, বুঝতে পারছেন? এইদিকে আপনি যদি কোনো ধরনের কোড এডিট করতে হয়, ওয়ার্ডপ্রেসে কোনো ধরনের কোড এডিট করতে হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, অ্যাপিয়ারেন্স থেকে সোজা থিম ফাইল এডিটরে চলে যাবেন, বুঝতে পারছি? ওইদিকে গেলে আপনি কোডগুলো পাবেন। এবার আমারে কি বলছে ওনারা, এদিকে ইনস্ট্রাকশন কি দিছে, আমার গো টু হেড সেকশন বিফোর বডি সেকশন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, একটা HTML খুলে হচ্ছে আপনার হেড দিয়ে, বডি ক্লোজ হয়, বুঝতে পারছি? হেড দিয়ে ওপেন হয়, বডিতে সব কাজ আমরা করি, আর ক্লোজিং এ ক্লোজ করি। আর HTML এর ধরন কি জানেন? HTML কোন সময় দেখছেন? দেখলে তো ভালো। ধরেন আমরা ডান করলাম এটা, আচ্ছা ডান তো করে দিয়েছি, শিট, আচ্ছা বাদ দেন, সমস্যা নেই। এদিক থেকে দেখেন আমাদের কই যেতে বলছে, হেডে যেতে বলছিল না, গো টু হেড পার্ট। এবার দেখেন হেডের এই জিনিসটাকে আমরা বলি হেডার ডট পিএইচপি, বুঝতে পারছেন? এদিকে এই যে ওয়ার্ডপ্রেসে আমরা বলি হেডার ডট পিএইচপি, সেম ফরম্যাটে আমরা যদি শপিফাই কাজ করি, সেক্ষেত্রে আমরা এটা বলি হেডার ডট লিকুইড। বিষয় একই জিনিস, হেডার ডট লিকুইড, দুইটারই কথা এক, জাস্ট কোম্পানি আলাদা, এটার নামটাও চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছি বিষয়টা? এবার ধরুন হেডার ডট পিএইচপি তে আমরা যদি যাই, দেখবেন পুরোপুরি যারা HTML দেখছেন তারা দেখবেন যে পুরো HTML এ দেখবেন, যে বারবার এই জিনিস লোড নাই গেলে, এই যে যারা HTML দেখছেন তারা কি দেখছেন না, এই যে ডক টাইপ HTML হেড ওপেন হয়, হেড ক্লোজ হয়। আমার বলতেছিল কি, আমার কোডটা কোন জায়গায় বসাইতে হবে, হেডার ক্লোজ করার আগে, হেড ক্লোজ করার আগে। এবং হেড ক্লোজ হয়েছে হেড ওপেন হয়েছে কিভাবে বুঝবেন আপনি? এদিকে দেখেন, এই যে হেড যে লেখাটা আছে, এই হেডটা হচ্ছে দুইটা ব্র্যাকেটের ভিতরে, লেস দেন বেটার দেন ব্র্যাকেটের ভিতরে। আর যেটা ক্লোজ হয়েছে, ক্লোজের আগে, আগে বা পরে আপনি যেদিকে দেন, বেস্ট বেস্ট হচ্ছে আগে দেওয়া, আগে এরকম একটা সাইন দেখবেন, স্ল্যাশ স্ল্যাশ একটা সাইন দেখবেন, মানে এর মাধ্যমে হচ্ছে আপনার যে কোডটা আছে, হেডের যে পার্টটা আছে এটা ক্লোজ হয়ে গেছে, বুঝতে পারছি? আমাদের যত ধরনের কোড আছে একদম সোজা ভাষায় বলে দিতেছি, এটা আর দ্বিতীয়বার মাথাতে আনবেন না। একদম যত ধরনের কোড আপনি পাবেন, মানে আপনার ওয়েবসাইট ইন্টিগ্রেট করতে হয়, ওয়েবসাইটে যত ধরনের কোড ইন্টিগ্রেট করতে হয় সব আপনার হেড ক্লোজ করার আগে করতে হয়, বুঝতে পারছি? বডির শুরুতে, হেড ক্লোজ হওয়ার আগে, এটা ক্লিয়ার? বুঝতে পারছেন? মানে আমাদের যত কোড ইমপ্লিমেন্ট হবে সব হচ্ছে হেডার পার্টে হবে। এই যে আমি বলছিলাম যে আপনাদের প্যান্থিয়নের হেড ক্লোজ মানে কি, মানে আমার এই জায়গাতে স্ল্যাশ করা আছে, আমি ওদের এই জায়গাটাতে অ্যাক্সেস করতে পারি না। যদি আমি অ্যাক্সেস করতে পারতাম তখন আমি গুগল সার্চ কনসোলে আমি আমার ওয়েবসাইটের ইন্ডেক্স করাতে পারতাম, বুঝতে পারছি? এই হেড ক্লোজ মানে হচ্ছে যে আমার এই হেডটারে আমি অ্যাক্সেস করতে পারি না, কিন্তু আমার ওয়েবসাইটে কিন্তু আমি আমার ইয়েটারে অ্যাক্সেস করতে পারি, বুঝতে পারছেন? আমার প্যান্থিয়নের এই যে সাইটটা আছে pantheon.io, এই জায়গার হেডারটারে আমার কি করতে হবে, অ্যাক্সেস করতে হবে। এই জায়গাটা কিন্তু আমি কোনো সময় অ্যাক্সেস করতে পারবো না, কারণ এই অ্যাক্সেসটা কারা নিয়ে রাখছে, ওই কোম্পানি, বুঝতে পারছি? আমরা হচ্ছে এই কোম্পানি থেকে সাবডোমেইন বের করে নিই, এটা যেটা দেখছেন এটা আমরা বলি সাবডোমেইন, বুঝতে পারছেন? আপনার ডোমেনের পাশে, ডোমেন দিয়ে আপনি কোনো কিছু করতেছেন কিন্তু অন্য একটা নাম আছে, এটা আমরা বলি সাবডোমেন, বুঝতে পারছেন? যদি আমার নাম হচ্ছে, আমার ওয়েবসাইটের নাম কি, শাহবানু.xyz, কারণ আপনার যদি আমি একটা ডোমেন দিই যে আপনি এটা নেন, একটা ডোমেন ইউজ করেন, তখন আমি আপনার নাম লিখবো, নাম লেখার পরে আমার ডোমেনের নাম লেখা থাকবে, আপনার নামটা দিলাম, ডট দিয়ে আমার ওয়েবসাইটের নাম লেখা থাকবে, এটারে বলা হয় সাবডোমেন, বুঝে গেছে? একটা ডোমেন থেকে আরেকটা ডোমেন বাইর করার প্রসিডিউরটারে বলা হয় সাবডোমেন। এবার আমাদের যে কোডগুলো থাকবে, যে কোনো কোড, আপনি ধরেন পিক্সেলে কাজ করতেছেন, পিক্সেলের কোড পাইছেন, পিক্সেলের কোড হেডারের প্রথম, ট্যাগ ম্যানেজার থেকে কোনো কোড আনছেন, হেডার ক্লোজ হওয়ার আগে, যে কোনো ধরনের কোড আপনি কই বসাবেন, হেডার ক্লোজ হওয়ার আগে। এবার এদিকে একটু কথা আছে টেকনিক্যাল এসইওর বিষয়ে, আপনার এদিকে একটু কথা আছে। টেকনিক্যাল এসইও যখন আমরা করি, আমরা চেষ্টা করি, বা টেকনিক্যাল এসইওর মেইন বিষয়টা হচ্ছে এরকম, যে আপনার ওয়েবসাইটের ভিতরে, ওয়েবসাইটটা রান করার জন্য যতটুকু কোড দরকার ঠিক ততটুকু কোড রাখতে হবে। কেন এই জিনিসটা রাখতে হবে, না হয় আপনার সাইড স্পিড, লোডিং টাইম বেড়ে যাবে। এদিকে একটা জিনিস দেখেন, এদিকে একটা, এই যে পেজ স্পিড যে জিনিসটা আছে, সাইড লোডিং সেম কথা, ঠিক আছে? এই যে জিনিসটা আছে, এই জিনিসটা কি হবে, বাইরে যাবে। কারণ আপনার যদি কোডের অনেক লোড হয়ে থাকে, আপনার হেডার ফাইলটা যদি অনেক কোড দেওয়া লোড হয়ে থাকে, প্রথমে আপনার কিন্তু ফাইলটা লোড হয় হেডার পার্টটা, আপনি ওয়েবসাইটে যখন দেখবেন তখন দেখবেন হেডার পার্টটা প্রথমে লোড হয়, তারপরে বডি পার্ট, এরপর হচ্ছে ফুটার পার্ট, বুঝতে পারছেন? যদি আপনার হেডার পার্টই এত জাম হয়ে থাকে, তখন কিন্তু আপনার লোডিং টাইম আরো বেড়ে যাবে। আপনার নেটওয়ার্ক ইস্যু এটা ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনার ওয়েবসাইটের হেডার যত রিল্যাক্স, তত ফাস্ট আপনার কি হবে, সাইটটা লোড হবে।
এটা আপনার ব্রাউজারে লোড হবে বেশি। তো ওই জায়গাতে আমরা কি করি, এই জিনিসগুলো আমরা এদিকে ইমপ্লিমেন্ট করি না। যদি আপনার মনে হয় যে ঠিক আছে এই 1-2টা কোড করলাম, সমস্যা নাই, আসলে একটা সময় পরে যখন আপনি দেখবেন যে আপনি ধরেন আপনার যে হোস্টিংটা আছে, ওই হোস্টিং এর স্টোরেজ মনে করেন 10 GB, ঠিক আছে, আপনি যখন কাজ করতেছেন, ধরেন আজকে আপনি কাজ করতেছেন, আপনি এদিকে হেডার পাটা এনে সব কোড পাঠিয়ে দিয়েছেন, আপনি ওদিকে যাই দেখছেন আপনার মনে হয় 3 GB মতো ফিল আপ হয়েছে, আপনার এমন মনে হয় 7 GB বাকি আছে, ঠিক আছে। তো এই যে 7 GB বাকি আছে, আপনি পরবর্তীতে আরো কাজ করবেন না, আরো এসইওর কাজ করবেন না, আরো ছবি অ্যাড হবে না, ভিডিও অ্যাড করবেন না, তো এটার কি হবে, ফাইল সাইজটা বড় হবে না। তো যত বেশি ফাইল সাইজ বড় হবে, আপনার হোস্টিং তত বেশি প্রেসার পড়বে, হোস্টিং তত বেশি প্রেসার পড়বে, আপনার লোডিং টাইমটা তত বাড়বে। এই কারণে আমরা এই জায়গাতে কোনো ধরনের আলাদা কোনো কোড এদিকে ইমপ্লিমেন্ট করতে চাই না। এই কোডগুলো আমরা কোন দিকে ইমপ্লিমেন্ট করি, আমরা এই কোডগুলো দেখেন এদিকে আমরা লেখা রাখছি ট্যাগ ম্যানেজার, আছে না, এই যে ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার, আমরা যত ধরনের কোড আছে মানে ওয়েবসাইটের ভিতরে আমরা কোনো কোড ইমপ্লিমেন্ট করব বা ওয়েবসাইটের সাথে আমরা কোনো কোডের কনফিগার করব, এই কনফিগার করার জন্য আমরা সবসময় কি ইউজ করি, গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার বানাইছে এই কারণে, গুগল এই জিনিসটা বানানো হয়েছে এই কারণে, তাদের কাজ হচ্ছে, এই ট্যাগ ম্যানেজারের কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটে এমন কিছু জিনিস থাকবে যেগুলো আপনার ওয়েবসাইট চলতে সাহায্য করে না, কিন্তু ওয়েবসাইটকে মানে প্রপারলি অপটিমাইজ করতে সাহায্য করে। যেমন এদিকে সার্চ কনসোলটা কিন্তু আমার ওয়েবসাইটের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার সাইটটা এতটাই ভারী যে সার্চ কনসোলের কোডটাও নিতে পারে, বুঝতে পারছেন। আপনার পিক্সেল বা ধরেন টিকটক পিক্সেল, ফেসবুক পিক্সেল, যত ধরনের পিক্সেল আছে, আপনি চাইতেছেন আপনি একটা ই কমার্স ব্র্যান্ড, আপনি সবগুলোর পিক্সেল আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করবেন, আর আপনি সবগুলো পিক্সেল যদি আপনি হেডার ফাইলটাতে আইনা রাখেন, সেক্ষেত্রে কি হবে, ফেসবুকের পিক্সেলের কোড এত বড়, এরপরে হচ্ছে টিকটকেরটা আছে, এরপর হচ্ছে পিন্টারেস্ট আছে, এরপরে গুগল কনভার্সন আছে, সবগুলোর কোড আলাদা আলাদা কোড আছে, আর সবগুলো কোড যদি আপনি এই জায়গায় তাই না ঢুকান, আপনার হেডারটা ভারী হয়ে যাবে না, হেডারের যে ফাইলটা আছে, হেডার ডট পিএইচপি ফাইল যেটা আছে, এটা কিন্তু ভারী হওয়া শুরু করবে, তখন আপনার লোডিং টাইমটা বেড়ে যাবে, বুঝতে পারছেন। এই লোডিং টাইমটা কমানোর জন্য আমরা কি করি, এই যে যত কোড আছে সব কোডটা আমরা কনফিগার করি কার মাধ্যমে, ট্যাগ ম্যানেজার দিয়ে, বুঝতে পারছি। মানে ট্যাগ ম্যানেজারে আপনি জাস্ট ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দিবেন, ওয়েবসাইট লোড নিয়ে ট্যাগ ম্যানেজারও কাজ করবে, যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে ট্যাগ ম্যানেজারের সমস্যা দেখা যাবে, আপনার ওয়েবসাইটের ভিতরে কোনো সমস্যা হবে না, বুঝতে পারছি, এতটুকু ক্লিয়ার। এবার দেখেন সার্চ কনসোলে যদি আপনি আবার যান, এটা তো আপনি দেখাইলাম যে আপনি কিভাবে কানেক্টটা করবেন, জাস্ট কোডটা নিয়ে বসাই দিবেন, কোড নিয়ে বসাই দিয়ে ভেরিফাই ক্লিক করবেন, ভেরিফাই ডান, বুঝতে পারছি। এরপরে হচ্ছে আপনার ইউআরএল ইন্সপেকশন, আপনার যতগুলো সাইট আছে, আপনার পেজের ভিতরে যতগুলো সাইট আছে, ওই সবগুলো সাইটকে আপনি একটা একটা করে আইনে এনে বসান, এন্টার দেন, টেস্ট ইভেন্ট দেন, টেস্ট করেন, ইন্ডেক্স রিকোয়েস্ট দেন, ইন্ডেক্স হয়ে যাবে, গত ক্লাসে যেটা দেখেছি। এরপরে দেখেন সাইট ম্যাপ, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সাইট ম্যাপ। সাইট ম্যাপ জিনিসটা কি, গুগল ক্রলার যখন আপনার কাছে আসবে, আপনি ধরেন কোন একটা, গুগলের বাদ দেন, আপনি নিজের কথা আগে চিন্তা করেন, আপনি মনে করেন কোন একটা জায়গায় যাবেন, আপনি যাওয়ার আগে ওই জায়গাতে কোনো সময় আপনি যাননি, একদম নতুন, আপনি প্রথমে যাচ্ছেন, তখন আপনি প্রথমে কি করবেন, গুগল ম্যাপটা অন করে দেখবেন যে আসলে আমি যে দিকে যাইতেছি ওই জায়গাটা আসলে কোন জায়গায় আছে, এই জিনিসটা দেখবেন না আপনি। ম্যাপ দেখে দেখে গেলে আপনার একটা কনফিডেন্স থাকবে না যে আচ্ছা ঠিক আছে এই জায়গায় এই জিনিসগুলো আছে, আপনি আগে থেকে চিনা যাবেন, যে রোডটা আছে ওই রোডটাতে আপনি দেখবেন যে আচ্ছা ঠিক আছে এই জায়গাতে এই দোকানটা আছে, এরপর এই দোকানটা আছে, আচ্ছা ঠিক আছে ওই দোকানের অপোজিটে আমি যাবো, তখন আপনার ম্যাপটা ক্লিয়ার হয়ে যায় না। এসএমএস আমরা কি করি, আমরা যে ধরনের ইয়াগুলো ইউজ করি, মানে আমাদের যে টুলস গুলো এসইওর জন্য টুলস গুলো ইউজ করি, ওই টুলস গুলো যখন আপনি ইমপ্লিমেন্ট করেন আপনার সাইটের ভিতরে, অটোমেটিক আপনার জন্য একটা সাইট ম্যাপ ক্রিয়েট করে, মানে আপনি যতগুলো কাজ করতেছেন এসইও করার পরে আপনার জন্য একটা সাইট ম্যাপ ক্রিয়েট করে। সাইট ম্যাপ ক্রিয়েট করলে কি হয়, আপনি যখন গুগল ক্রলার যখন আপনার কাছে আসে, সে প্রথমেই ওয়েবসাইটের ভিতরে নক দেয় যে সাইট ম্যাপের জন্য। সাইট ম্যাপটা আমরা কিভাবে দেখি, এই যে প্রথমে সাইটের নামটা লিখবেন, লেখার পরে স্ল্যাশ দিয়ে সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সাম্পল, এটা যদি আমি আমার এই যে নতুন ট্যাবটার ভিতরে ফালাই, অফিসে নাকি এই যে এই জিনিসটা যদি আমি একটু এন্টার দেই, দেখবেন যে আপনার এই জায়গাতে ইন্ডেক্স হয়েছে যে সাইটগুলা, ওই সাইটগুলোর আপনার শো করবে। এই কিন্তু গত ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম মনে হয়, এই একটু ভালো করে বুঝেন। এই যে এক্সাম্পল সাইট ম্যাপ আসলে কি করে, এটা হচ্ছে গুগলের চিনায় যে আমার পেজের ভিতরে এই সাইটগুলা এই পেজগুলো আছে, বুঝতে পারছেন। এই প্রতিটা পেজে গুগল কি করে, প্রতিটা পেজে যায়, প্রতিটা, এখন মনে করেন আপনার কোনো একটা সাইট আছে, যে সাইটের ভিতরে ক্লিক করলে আপনার একাধিক সাইট ওপেন, মানে একটা ডোমেইন আছে, ডোমেইনের ভিতরে একটা সাব ডোমেইন আছে, মানে যেটা আমরা ডিরেক্টরি বলি, বুঝতে পারছেন। ওই ডিরেক্টরির ভিতরে আপনার আরো অনেক কিছু আছে, এই যে দেখেন
যেমন আমি একটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এদিকে পিপিসি মার্কেটিং আছে, সার্চ ইন অপটিমাইজেশন, মানে আমার ব্লগ সাইটটা, আমার একটা ব্লগ সাইটের থেকে এই জিনিসটা নিছে, মানে ওই লিঙ্কের ভিতরে এই দুটো জিনিস ইন্ডেক্স করা আছে। বুঝতে পারছেন? এই ইন্ডেক্স করার যে প্রসিডিউরটা, সে কি করবে, সে কিন্তু এই ডাইরেক্ট এই লিঙ্কে আসবে না, ডাইরেক্ট এই দুটো লিঙ্কে কিন্তু সে আসবে না, সে প্রথমে কই যাবে, প্রথমে যাবে এই জায়গাটাতে, এই যে পোস্টে যাবে, পোস্টে যায় ক্লিক করবে, পোস্টের যে পেজটা আছে ওইটার প্রথমে ইন্ডেক্স করবে, ইন্ডেক্স করার পরে এরপরে দেখবে যে এই পোস্টের সাথে আর রিলেটেড কি আছে, এরপর দেখবে যে এই দুইটা জিনিস আছে, এরপর এই দুইটারও ইন্ডেক্স করবে। বুঝতে পারছেন? এরপরে কই যাবে, এরপরে যাবে দ্বিতীয়টাতে, এরপর তৃতীয়টাতে, এরপর চতুর্থ, এরপর পঞ্চম। যদি ভিতরে কিছু থাকে ওইটা ইন্ডেক্স করবে, যদি ভিতরে কিছু না থাকে তাহলে যে পেজটা দিয়েছেন ওই পেজে ইন্ডেক্স করে যাবে। আমার কথা বুঝতে পারছি? শিওর? এটা হচ্ছে আমরা কি করি, গুগলে জাস্ট একটা ম্যাপিং দেখি যে আমার ওয়েবসাইটে এই পেজগুলো আছে না, এদিকে এসইও তে কোনো এপি টেস্ট নেই। এটা হচ্ছে আপনি একটা ম্যাপ বানাই দিয়েছেন, সাইট ম্যাপ। আপনার আপনি ওয়েবসাইট বানাইছেন না, ওয়েবটা বাদ দিয়ে দেন, কি আছে, সাইট। আপনার সাইটের যে ম্যাপটা আছে, সাইটের যে জায়গায় যে পেজগুলো আছে, যে পেজের ভিতরে যে সাব ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরির ভিতরে যে কমেন্ট পোস্ট আছে, ওই সবগুলোর একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কগুলো নিয়ে একটা সাইট ম্যাপ ক্রিয়েট করা হয়। বুঝতে পারছেন? বাংলাদেশের একটা ম্যাপ আছে না, আপনি ম্যাপটা দেখলে বুঝতে পারেন না, আচ্ছা ঠিক আছে এদিকে বরিশাল, এদিকে রংপুর, এদিকে ঢাকা, এদিকে সিলেট, এদিকে কুমিল্লা, এস এম এস গুগলের আমরা যখন এই ম্যাপটা দেই, গুগল বুঝতে পারে ওয়েবসাইটের এই জায়গায় এই জিনিসগুলো আছে। বুঝতে পারছেন? জাস্ট গুগলে আমরা একটা পাথ হয়ে দিই যে এই জায়গাতে যাও, এই জায়গাতে যাও, এই জিনিসগুলো ইন্ডেক্স করো। এখন গুড কোশ্চেন, এটা আমি দেখাবো, একটু ওয়েট করেন, আমি দেখাইতেছি আপনাদেরকে। এবার ধরেন আমি আমার সাইটটাতে যাই, এটার সাইটে ব্যাক এন্ডে লগ ইন করি, যেমন এদিকে আমার ব্যাক এন্ডে লগ ইন করা আছে। এবার এদিক থেকে কই যাবেন, এদিকে টুলসে আসেন, ইওস্টেসিওতে আসবেন, ইওস্টেসিও এসে কই যাবেন, টুলসে আসবেন। বুঝতেছেন তো? টুলসে আসবেন, কিন্তু অন্য জায়গাতে যাবেন না, অন্য জায়গাতে গেলে পাবেন না। টুলসে এসে ফাইল এডিটরে যাবেন, কই যাবেন, ফাইল এডিটর। ফাইল এডিটরে গেলে দেখবেন যে এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করবেন, এই যে এই জায়গাতেই মূলত আপনার সাইট ম্যাপটা ক্রিয়েট হয়। এই যে এদিকে লেখা আছে না যে জেনারেটেড বাই ইউএসটিসিও, আমি যখন ইউএসটিসিও নামাইছি, নামানোর পরে কাজ করছি, এসইও সবকিছু ঠিকঠাক করছি, এদিকে একটা সাইট ম্যাপ ক্রিয়েট করছে ইউএসটিসিও। ঠিক আছে? কারণ ইউএসটিসিওর এই জিনিসটাই আমরা এদিকে কপি করি, এই জিনিসটা দিয়ে কপি করি সাইট ম্যাপ। এবার আপনি বলতে পারেন যে আমি এদিকে যে সাইট ম্যাপটা দেখতেছি, এদিকে যে সাইট ম্যাপ অপশনটা আছে, এই সাইট ম্যাপ অপশনটা আমি কিভাবে কাজ করাবো, এই যে আপনি এদিকে সাইট ম্যাপ ইন্ডেক্স করাইছেন, এই জিনিসটা কিভাবে করাইছেন, একটা কোশ্চেন আছে না এদিকে, এই জিনিসটা কই থেকে আনছেন, এই জিনিসটা আমরা কোন জায়গা থেকে আনছি, এই ইউস্টেসিওর এই জায়গা থেকে জিনিসটা কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, সাইট ম্যাপে যাবেন, এই জায়গাতে নিয়ে কি করবেন, বসাই দিবেন। এদিকে আমার পুরো টাইমে বসাইছি, কিন্তু মাঝে মধ্যে দেখবেন যে আপনি যখন ডোমেনে বসাবেন, এই যে ইয়েটা করবেন, এইদিকে থেকে যখন আপনি প্রপার্টিসটা ডোমেনে করবেন না, তখন দেখবেন আপনার পুরোটা বসাইতেছেন না, কারণ ডোমেনটা আগে থেকে সে নিয়ে রাখছে, আগে থেকে নিয়ে রাখবে। আপনি জাস্ট সাইট এই স্ল্যাশও দেওয়া থাকবে, আপনি জাস্ট সাইট ম্যাপ ইন্ডেক্স এক্সাম্পল এই জিনিসটা বসাবেন, অটোমেটিক একটা কি করবে, আপনার সাইটটার ক্রল করে একটা ইন্ডেক্স বানিয়ে নেবে, বা আপনার একটা সাইট ম্যাপ ক্রিয়েট করে নেবে। বুঝতে পারছেন? কোনো ডাউট আছে আমার কথায়? শিওর নি? আপনারা বুঝতেছেন নি? একজন ওইদিকে তাকায় রয়েছেন, আরেকজন তো বুঝতেছেন। আরে এসইও নিয়ে বিপদে পড়ছে। আচ্ছা, বুঝার চেষ্টা করেন, আস্তে আস্তে বুঝবেন, এগুলো নিয়ে যত বেশি কাজ করবেন তত বেশি বুঝতে পারবেন। যদি মনে হয় যে বুঝতেছি না, তখন আসলেই বুঝবেন। এবার দেখেন এই যে জায়গাটা আছে, এখন আপনি জিজ্ঞেস করছেন যে আপনি এখন চান যে আপনার ওয়েবসাইটটা ক্রল না করুন, ঠিক না? মানে ওয়েবসাইটটা আপনি এদিক থেকে আমরা কন্ট্রোল করতে পারি। এদিকে একটু সবসময় মনে রাখবেন, এই যে ইউজার এজেন্ট স্টার দেওয়া আছে না, ইউজার এজেন্ট স্টারের মানে বুঝেন? ইউজার ইউজার এজেন্ট কারা? ইউজার এজেন্ট হচ্ছে বিশ্বের যত মানুষ আছে সবাই হচ্ছে ইউজার এজেন্ট। বুঝতে পারছি? মানে আমি, আপনি, আরো 10-20 কোটি 700 বিলিয়ন যত মানুষ আছে সব হচ্ছে ইউজার এজেন্ট। এখন ইউজার এজেন্ট যদি স্টার দেওয়া থাকে, দ্যাট মিনস হচ্ছে সবাই এই ওয়েবসাইটে কি করতে হবে, অ্যাক্সেস করতে পারবে। এখন আপনি চাচ্ছেন যে অ্যাক্সেস না করতে পারো, মানে আমার এই ওয়েবসাইটটা কেউ দেখবে না, আমি যারা দেখাবো সেই দেখবে, তখন আপনি কি করবেন, সুন্দর করে স্টারটা উঠে দিবেন, তখন এটা কেউ অ্যাক্সেস করতে পারবে না। এদিক থেকে রিমুভ করে দিয়ে সুন্দর করে সেভ চেঞ্জের রোবোটক্স টিএক্সটি ক্লিক করবেন। এই যে নিচে একটা বাটন আছে না, এটাতে ক্লিক করতে হবে, এটা যদিও আমরা করি না। এগুলো কোন ক্ষেত্রে করবেন, ধরেন আপনি খুবই কনফিডেন্সিয়াল কোনো ওয়েবসাইট ইউজ করেন, বানাই রাখছেন, মানে যেটা আপনার টিম ছাড়া কেউ বাইর করবে না বা ফাইন করবে না বা এটার ভিতরে ঢুকবে না, ওইরকম টাইপ জিনিসপত্রের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো ইউজ করবো। এবার ধরেন আপনি চাইছেন যে ডিস অ্যালাউ করে দিতে, আপনার
এই যে সাইটটা আছে এই সাইটটা গুগল না জানো যে আপনার এরকম একটা সাইট আছে, গুগল আপনি জানতে চান না, তখন আপনি কি করবেন, এদিকে আসবেন, আইসা একটা স্পেস দিবেন, স্ল্যাশ মেরে দেন। এই যে স্ল্যাশটা দিয়ে দিলেন না, এই স্ল্যাশের মানে হচ্ছে গুগল ইন্ডেক্স করবেন। বুঝতে পারছেন? স্ল্যাশের মানে হচ্ছে যখন গুগল আসবে, যদি মনে করেন আপনি তো এটা সার্চ কনসোলে দিবেন না, আপনি যদি গুগলের ইন্ডেক্স না করে দিয়েছেন, আপনি কোনো সময় সার্চ কনসোলে দিবেন এটা? দিবেন না। কিন্তু বাই চান্স গুগল আপনার ওয়েবসাইটে কোনোভাবে পাইয়া গেছে, ঠিক আছে, এটা যদি এটা নাই, মনে করেন এটা নাই, বাই চান্স আপনার গুগল আপনার ওয়েবসাইটটা পাইছে, পাইলে কি করবে, সে ইন্ডেক্স করে দিবে নিজের ভিতর, আপনি না চাইলেও সে ইন্ডেক্স করবে। এখন আপনি চাইছেন যে আমার যে ওয়েবসাইটটা আছে এটা ইন্ডেক্স না করুক, তখন আপনি কি করবেন, জাস্ট এদিকে আসবেন, ডিজাল হতে একটা স্ল্যাশ দিয়ে দিবেন। স্টারের মানে হচ্ছে সবাই দেখুক, স্ল্যাশের মানে হচ্ছে গুগল সার্চ কনসোল বা গুগল যাতে আমার সাইটটা ইন্ডেক্স না করে। এটা বুঝাতে পারছি? বুঝতেছেন? না বুঝলে জাস্ট এদ্দুর জানেন স্ল্যাশ মারা দিলে গুগল ইন্ডেক্স করেন, ঠিক আছে? স্ল্যাশ মানে হচ্ছে ইন্ডেক্স করবেন, আর স্টার মানে হচ্ছে সারা বিশ্বের মানুষ এই ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবে, আর স্টার করে দিবেন কেউ অ্যাক্সেস করতে পারবেন। আমার কথা বুঝাতে পারছি? কোনো ডাউট আছে? এগুলা কিন্তু আসলে আমাদের ভাষা না। এই যে কিছুক্ষণ আগে বললাম যে এতদিন আমার ভাষা বুঝছেন বা আমাদের ভাষা বুঝছেন, এখন এগুলা কিন্তু আমাদের ভাষা না, এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষা বা সার্চ ইঞ্জিনের ভাষা। সার্চ ইঞ্জিন এমনিই বুঝে, কোনো কিছুতে আপনি স্ল্যাশ মেরে দিবেন, সার্চ ইঞ্জিন বুঝবো যে এটা সামথিং কিছু একটা আছে। এরপরে দেখেন, এই দুই জিনিস তো কোনো সমস্যা নাই তো, ডিসঅ্যালাউ আর হচ্ছে আপনার ইউজার এজেন্টে, এই দুই জিনিস একদম ক্লিয়ারলি বুঝছেন। আচ্ছা, এই জিনিসটা আমি এদিকে উড়ে দিয়েছি, প্যাচে ওরে আমার সাইডের উপরে করতেছে, এই কারণে তো আমার সাইড একদম লন্ড ভন্ড হয়ে যেতেছে। এদিকে যে স্ল্যাশ আছে এটা এক স্ল্যাশ, আর এদিকে যে স্ল্যাশ দেন এটা আরেক স্ল্যাশ। এটা হচ্ছে আমার রোবট ডক্স টিএক্সটি। আমি একটু ভালো করে বুঝেন, আমার যখন একটা ক্রোলার আসে, আপনারা তো জানেন যে কেমনে গুগলের থেকে ক্রোলারটা আসে, আইসা কেমনে ইন্ডেক্স করে, কিভাবে র্যাঙ্কিংটা করে, এই জিনিসগুলো আপনাদের জানাইছি আমি। এখন এই যে রোবট ডক্স টিএক্সটি, এই জিনিসটা রোবট ডক্স টিএক্সটি বলা হয়। এই যে রোবটটা যে আসতেছে, রোবটটা আমি একটা সাইড ম্যাপ দিব, গুগলের যে ক্রোলারটা আসতেছে এটা একটা রোবট, ঠিক আছে, গুগলের যে ক্রোলারটা আসতেছে এটা একটা কি, রোবট। এই রোবটটা যে আসতেছে ওনার আমি একটা ম্যাপ দিতেছি যে ভাই আপনি এদিকে এদিকে যান, এদিকে গেলে এই জিনিসগুলো পাবেন, ওইদিকে এতটা ইমেজ আছে, এতগুলো কন্টেন্ট আছে। উনি কি করে এগুলো জাস্ট নিজের ভিতরে নেয়, নিয়ে ইন্ডেক্স করে দেয়। এই যে রোবট ডক্স টিএক্সটি বা রোবটটা যে আমি বলতেছি যে আমার যে ওয়েবসাইটটা আছে, প্রথম আমার এবার আমি আমার ভাষায় বলি আপনার রোবটের কথা, আমি ওরা কি বলতেছি, রোবটে বলছে আমার যে ওয়েবসাইটটা আছে এটা সারা বিশ্বের জন্য উন্মুক্ত। উন্মুক্ত কেমনে বুঝেছি, স্টার দিয়ে। এরপরে বলছি তুমি যদি আমার ওয়েবসাইটটা ক্রল করতে যাও তাহলে তুমি এই যে সাইট ম্যাপটা আছে এই সাইট ম্যাপটা তুমি ফলো করো। বুঝতে পারছেন? এটা এক্সাম্পল কেন বলা হয়, কারণ এটা রোবট ডক্স টিএক্সটি, এটার এটা তো একটা বলা হয় এক্সাম্পল ফাইল, আবার একটা বলা হয় রোবট ডক্স টিএক্সটি ফাইল। বুঝতে পারছেন? কারণ রোবট ওই ফাইলটারে ফলো করে আপনার ওয়েবসাইটটারে ক্রল করে। আমার কথা বুঝাইতে পারতেছি? তো এই যে ফাইলটা আছে, এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাতেই সে যাবে, যাওয়ার পর ওই লিঙ্কে যা যা পেজ আছে ওই পেজটারে ইন্ডেক্স করবে। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছেন? এবার আমি বলছি, ধরেন আমি বললাম যে ডিসঅ্যালাউ করছি, আমার যে সাইটটা আছে এই সাইটটা আমি ডিসঅ্যালাউ করে দিয়েছি। ডিসঅ্যালাউ কেমনে করছি, আমি একটা স্ল্যাশ দিয়ে দিয়েছি। এখন ধরেন গুগল আসছে, গুগলের যে টিএক্সটি রোবট আছে, এই রোবট আসছে, আসার পরে দেখছে যে আমার ইউজার এজেন্ট সারা বিশ্ব করা আছে, কিন্তু আমার সাইট ম্যাপও করা আছে, কিন্তু ডিসঅ্যালাউ করে আছে, গুগলটা আমি ঢুকতে দিতেছি না। এখন মনে করেন আপনাদের সবাই আমি এদিকে ঢুকতে দিতেছি, মানে কি আমি দরজা খুলতেছেন, আপনারা আমি চিনি, আমি ঢুকতে দিয়েছি, আর আমি দরজাটা বন্ধ করে রাখছি, বাইরের যে মানুষটা আছে তারা আমি ঢুকার অ্যাক্সেস দিতেছি না, কিন্তু সে জানে ভিতরে কিছু একটা আছে। বুঝতে পারছেন? এই যে আমি দরজাটা বন্ধ করে রাখছি, এস এম এস গুগলের রোবটটাও এরকম একটা জায়গায় আসে, আইসা দেখা যায় তার জন্য দরজাটা বন্ধ। এই স্ল্যাশটা যখন দেখেন তখনই সে বুঝতে পারে যে ওই ওয়েবসাইটে তারা ঢুকতে দেওয়া হবে না। আমার কথা বুঝতে পারছেন? বিশ্বে এরকম অনেক সাইট আছে যেগুলো মনে করেন বিং এ অ্যাক্সেস করতে পারে, গুগলে অ্যাক্সেস করতে পারে না। যেমন ধরেন আপনি দেখবেন যে ডাকডাকগো, চায়নার যে সাইটগুলো আছে, চায়নার সাইটগুলো কি করে, চায়নাতে কাজ করতেছে, কিন্তু এইগুলোর আপনি বাইরের দেশ থেকে অ্যাক্সেস করতে পারবেন না। আবার কিছু কিছু সাইট আছে যেমন ফেসবুক, আপনি চায়নাতে গেলে ফেসবুক অ্যাক্সেস করতে পারবেন না। কেন পারবেন না? কারণ তারা এগুলোরে ব্লক করে রাখছে সার্চ ইঞ্জিন। বুঝতে পারছেন? এই কেমনে ব্লকটা করে এটা বুঝতে পারছেন? মানে এত বড় একটা জিনিসটা কেমনে ব্লক করে, জাস্ট একটা দাগ দিলেই শেষ, একটা দাগ দিলেই সার্চ ইঞ্জিন কাজ শেষ করে দেয়। তো আপনি যদি ইন্ডেক্স না করেন এটা কোনো সময় আপনার সার্চ রেজাল্টে আসবেন। বুঝতে পারছি? আমি যখন এটা ডিসঅ্যালাউ করে দিলাম, ডিসঅ্যালাউ স্ল্যাশ করে দিলেই হলো,
আপনার ডিসঅ্যালাউ অনেক সময় দেখবেন যে অনেক মানে এসইও এক্সপার্ট যারা আছে তারা করে কি এদিকে ডিসঅ্যালাউ লিখে আবার একটা স্ল্যাশ দেয়। আপনি এটা করতেও পারেন, কোনো সমস্যা নাই। আপনি একটা স্ল্যাশ দিয়ে রাখেন, তাতেও কোনো সমস্যা নেই। আমার কথা বুঝতে পারছেন? বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? আবার কেউ ভুলে বলে নিজের সাইটের ভিতরে যায় সেটা দিকে সেভ দিয়ে দিন না টেক্সট, বিপদে পড়ে যাবেন। যদি ক্লায়েন্টের চায় যে ডিসঅ্যালাউ করবেন, ডিসঅ্যালাউ করে দিবেন, ডিসঅ্যালাউ করে টেক্সট টিএক্সটি দেন, কোনো সমস্যা নেই। এবার কি রোবট ডক্স টিএক্সটি আর সাইড ম্যাপটা বুঝতে পারছেন? রোবট ডক্স টিএক্সটি, সাইড ম্যাপ, ডিসঅ্যালাউ, ইউজার এজেন্ট, এই জিনিসগুলো ক্লিয়ার? কোনো ডাউট আছে এগুলো নিয়ে? ওকে, কোথায়? আচ্ছা, কোনটা গেল? এটা গেছে, এটা গেছে, এটা গেছে। ট্যাগ ম্যানেজার, আসেন একটু ট্যাগ ম্যানেজারের সাথে আমরা একটু পরিচয় হই। হ্যাঁ, ট্যাগ ম্যানেজারের বিষয়টা কি? ধরেন আমার এদিকে অবশ্যই ট্যাগ ম্যানেজারটা আছে, এই যে ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার। আপনি ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করবেন গুগলে, আপনার ট্যাগ ম্যানেজারে নিয়ে চলে যাবে। এই যে ট্যাগ ম্যানেজার ডট গুগল ডট কম লিখে সার্চ করবেন, তাইলেই হবে। এই যে ট্যাগ ম্যানেজার, আমি যদি ঢুকি আমার ট্যাগ ম্যানেজার দেখবেন বহুত কিছু করা আছে। এগুলো হচ্ছে যে আমরা পিক্সেল বা কনভার্সন এপিআই কাজ করি, যার কারণে এই জিনিসগুলো থাকবে এদিকে। ওইগুলা থাকলে মাথা ঘুরানোর কিছু নাই। আমি জাস্ট যতটুকু বলবো অতটুকু মাথা দেন, আর যতটুকু পেয়েছেন ওটা বাদ নেওয়ার দরকার নেই। যেমন এদিকে আমাদের অনেক কিছু দেখতেছেন, আপনারা যখন ঢুকবেন তখন কিছু থাকবেন। এদিকে অল অ্যাকাউন্টস যদি যান, আপনার যতগুলো অ্যাকাউন্টস আছে আপনি এদিক থেকে অ্যাকাউন্ট গুলো অ্যাক্সেস করতে পারবেন। এরপর হচ্ছে আপনি যদি সরাসরি একদম মেইন ট্যাগ ম্যানেজার, এটা হচ্ছে মেইন ট্যাগ ম্যানেজার। এখন ধরেন আপনি চাইতেছেন যে আপনার ওয়েবসাইটের ভিতরে আপনি কোনো একটা কোড ইমপ্লিমেন্ট করবেন। কোড ইমপ্লিমেন্ট করতে গেলে কি হয়, আপনার প্রথমে একটা কন্টেনার নিতে হয়। কন্টেনার সেটিংসে যাবেন, এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হচ্ছে, আপনার আপনার নাম দিবেন, আপনার কান্ট্রি দিবেন, এগুলো দিতে হয়। আপনি এই যে দেখেন, সবচেয়ে মজার জিনিস, গুগল আসলে ডাটা কই থেকে পায়? আমরা মনে হয় না যে আছে এত ডাটা গুগল কই থেকে পায়। এদিকে দেখেন সুন্দর করে লেখা আছে, শেয়ার ডাটা অ্যানোনিমাসলি উইথ গুগল অ্যান্ড আদার্স। এদিকে যদি আপনি টিক দেন, তাহলে কি হবে, আপনি যে কাজটা করলেন, যে ট্যাগ কন্টেনারটা বানাইলেন, কন্টেনার, এদিকে আমরা যে জিনিসের ভিতরে কাজ করি আমরা কন্টেনার বলি, ঠিক আছে? যে কন্টেনারটা বানাইলেন, ওই কন্টেনারের ভিতরে যে ডাটাগুলো পাইতেছে, পাস হইতেছে, ধরেন আপনার ওয়েবসাইট থেকে এই যে ট্যাগ ম্যানেজার আছে, এদিকে যে ডাটাগুলো পাস হইতেছে, এই ট্যাগ ম্যানেজার থেকে যে জায়গায় পাস করতেছেন আপনি, এই পুরো প্রসিডিউরের ভিতরে যত ডাটা পাইতেছে গুগলে, ওইগুলো গুগল নিজে কি করবে, স্টোর করে নিবে। বুঝতে পারছেন? কারণ যত বেশি ডাটা নিজে গুগল নিতে পারবে, তত বেশি গুগল এক্সপিরিয়েন্স আপডেট করতে পারবে। আমার কথা বুঝতে পারছি? কারণ বড় বড় কোম্পানি, যত সফটওয়্যার কোম্পানি দেখেন, তারা সবসময় কোথায় ফোকাস করে, কাস্টমার এক্সপিরিয়েন্স, কাস্টমার বিহেভিয়ার, কাস্টমার আপনার ইন্টারেস্টের উপরে বেশি ট্র্যাক করে, তাদের বিহেভিয়ারের উপরে, তাদের ডেমোগ্রাফির উপরে বেশি ট্র্যাক করে। তো এই যে ট্র্যাকিং এর বিষয়টা আছে, এদিকে যদি আমি ট্র্যাক করছি, আমি যে পুরো কাজটা করছি, এখন এমন হইতে পারে কিছু কিছু মানুষ, এমন কিছু মানুষকে নিয়ে আমি কাজ করি যেগুলোরে গুগল আগে ইন্ডেক্স করে নাই, বা এগুলোর সম্পর্কে গুগল জানতো না, ঠিক আছে? ওইগুলোর নিয়ে আমি কাজ করি, তখন কি হবে, তখন এই যে লাইনটা আছে, এই লাইনের মাধ্যমে সে আমার থেকে সে ওই ডাটাগুলো নিয়ে যাবে। বুঝতে পারছি? মানে আপনি যদি টিক চিহ্ন না দেন, তারপর ডাটা, বুঝতে পারছেন? এটা টিক চিহ্নটা দিয়ে দিন, এটা কোনো সমস্যা নেই। এবার কেন কন্টেনার সেটআপে আসছি আমরা। এদিকে সাইটের নেম দিয়ে দিবেন। এবার দেখেন আপনি কি ওয়েবসাইটে ওয়েবে করবেন, আইওএস এ করবেন, অ্যান্ড্রয়েডে করবেন, এএমপি তে করবেন, সার্ভারে করবেন। এই যে আমরা বলি না ব্রাউজার সাইড ট্র্যাকিং, সার্ভার সাইড ট্র্যাকিং, আমি আমার সাথে অনেকদিন শুনছেন না? এই দেখেন, যখন আমরা ব্রাউজারে করি, যখন আমরা ওয়েব কন্টেনার বানাই, আর যখন আমরা সার্ভারে কোনো কাজ করি, তখন সার্ভার কন্টেনার বানাই। বুঝতে পারছি? বিষয়টা ক্লিয়ার? নো ডাউট আছে? ক্লিয়ার হয় নাই? ধরেন আপনি গুগলের ফেসবুক, আপনার পিক্সেলের ক্লাস করেছেন আপনাদেরকে, আচ্ছা, সমস্যা নেই। ধরেন আপনি ব্রাউজার ট্র্যাক করবেন, কোনো একটা সাইটের ব্রাউজার ট্র্যাক করবেন, বা আপনার একটা ওয়েবসাইট ট্র্যাক করবেন। এই ওয়েবসাইটের ট্র্যাক করার আমরা বলতেছি ব্রাউজার সাইট ট্র্যাকিং বা ওয়েব ট্র্যাকিং, ঠিক আছে? এই যে এটার ভাষা হচ্ছে ওয়েব ট্র্যাকিং। আর যদি আপনি মনে করেন আপনার যে ডাটাটা আছে এটা ওয়েবেও যাবে, সার্ভার দিয়ে আবার ওয়েবে যাবে, মানে একটা সার্ভার বানাবেন আপনি, নিজস্ব একটা সার্ভার থাকবে, আপনার ওয়েবসাইট থেকে এটা সার্ভারে যাবে, সার্ভার থেকে আপনার ব্রাউজারে যাবে। বুঝতে পারছেন? এই যে সার্ভারে গেল, এরপর ব্রাউজারে আসলো, এটা আমরা বলি সার্ভার সাইড ট্র্যাকিং। আর যখন আপনার ওয়েবসাইট থেকে ব্রাউজারে ঢুকলো, ওয়েবসাইট থেকে সরাসরি ব্রাউজারে গেল, এটা আমরা বলি ব্রাউজার সাইড ট্র্যাকিং বা ওয়েব ট্র্যাকিং। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? ডাউট না থাকে সার্ভার সাইড ট্র্যাকিং একটু বললে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, একদিন বলে দিব না, একদিন করাই দিব। কি কোন? না, মূলত বিষয়টা এরকম না। আচ্ছা, আমি আজকের ক্লাসটাতে তো বড় হবো না, জাস্ট আমি ক্লাসের একটু লাস্ট পার্টে আমি সার্ভার সাইড ট্র্যাকিংটা আপনারা দেখাই দিব বলতে বলে দেখাবো না, জাস্ট একটু প্রসিডিউরটা বলে দেবো আর কি, কারণ করতে এটা সময় লাগে একটু।
আচ্ছা কোথায় যেন ছিলাম, ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজার এদিক থেকে আপনি কি করবেন, আপনার কন্টেনার গুলো বানাবেন, আপনার সাইটটা বানাবেন। আমি কিন্তু ট্যাগ ম্যানেজারের কোনো কাজ দেখাইতেছি না, আমি জাস্ট ট্যাগ ম্যানেজারটার সাথে আপনার পরিচয় করাইতেছি। ঠিক আছে, ট্যাগ ম্যানেজার আসলে কি কাজ করে ওটা আমি আমার নিজের কাজ দিয়ে আপনাদেরকে দেখাবো, টেনশন করেন না। এই যে এদিক থেকে আপনারা জাস্ট ওয়েবে কাজ করলে ওয়েব নেবেন। আপনি যদি iOS কাজ করেন মানে আইফোনের কোনো কিছুতে, আইফোন রিলেটেড কোনো ডিভাইস নিয়ে কাজ করেন সেক্ষেত্রে iOS নেবেন। অ্যান্ড্রয়েড রিলেটেড কাজ করলে এরকম নেবেন। অ্যামাজনের কোনো সাইট যদি আপনি কাজ করেন বা অ্যাসোসিয়েট মোবাইল পেজ নিয়ে যদি কাজ করেন তাহলে এটা নেবেন। এরপর হচ্ছে সার্ভারের জন্য নেবেন। এখন সার্ভারের জন্য যখন নেবেন, ওই অ্যামাজনের কথা এড়িয়ে কত দরকার সামনে বলছি। আপনার যদি সার্ভার নেই তখন আমাদের সার্ভার কিনতে হয়, বুঝতে পারছেন? আমরা সার্ভার সাইড ট্র্যাকিং এর কথা বলি না, মানে আমাদের একটা সার্ভার বানাইতে হয়। আর বড় কোনো কোম্পানি যেমন উনি বলে স্বপ্ন, স্বপ্ন নিজস্ব একটা সার্ভার আছে। এখন স্বপ্ন চাইতেছে যে তার যে ওয়েবসাইট আছে ওটার বেশি সার্ভার সাইড ট্র্যাকিং করবে। এখন সে কি করবে, তার ফেসবুকের ইভেন্ট ম্যানেজার আছে আর এদিকে ওয়েবসাইট আছে, মাঝখানে কে কাজ করবে সার্ভারটা। ফেসবুক তার ওয়েবসাইটের ডাটাটা যাবে সার্ভারের কাছে, সার্ভার কি করবে এই ডাটাটা নিয়ে ডাটাটা গ্রহণ করবে, গ্রহণ করে এটা পাঠিয়ে দিবে কার কাছে, ইভেন্ট ম্যানেজারের কাছে, মানে ফেসবুকের যে ইভেন্ট ম্যানেজার আছে ইভেন্ট ম্যানেজারের কাছে। এই যে পুরো প্রসিডিউরটা আছে এটার জন্য আমাদের কি মাঝখানে দরকার অতিরিক্ত, আমার একটা সার্ভার দরকার হয়েছে। এই সার্ভারটা আমরা কোন দিক থেকে কিনতে পারি, অনেক সময় ক্লায়েন্ট জিজ্ঞেস করতেই পারে যে আপনি সার্ভার কিনতে চাই কোন দিক থেকে কিনবেন। আপনার সার্ভারটা দুই জায়গা থেকে কিনতে পারি, দুই জায়গা নাম বর্তমানে তিন জায়গা থেকে কিনতে পারি। একটা হচ্ছে গুগল ক্লাউড সার্ভার, ঠিক আছে, গুগলের ক্লাউড সার্ভার যেটা আমরা যে জিমেলের জন্য যে 15 জিবি পাই ওরকম করে গুগলের সাউথ ক্লাউড কিনতে পারি, সার্ভারটা কিনতে পারি। এরপর হচ্ছে আমরা কোন জায়গা থেকে কিনতে পারি, অ্যামাজন ক্লাউড সার্ভার থেকে কিনতে পারি, মানে অ্যামাজনের যে সার্ভারটা আছে অ্যামাজন সার্ভার থেকে আমরা কিনতে পারি, বিষয়টা ক্লিয়ার? এরপর হচ্ছে স্টেপ.io। স্টেপ.io কি, স্টেপ.io একটা ক্লাউড সার্ভার এজেন্সি, সরি কোম্পানি। ওরা হচ্ছে ক্লাউডের ভিতরে আপনার যে স্টোরেজ গুলো, আপনার যে ডাটা গুলো পাস হয়, এটা ওই কোম্পানিটা বেসটাই ক্রিয়েটিভ হয়েছে সার্ভার সাইডের জন্য। মানে ওনারা কাজ করে, ওনারা যে সার্ভার গুলো দেয় ওই সার্ভার গুলো দেয় হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য। ওই জায়গাতে আপনার থেকে ওই জায়গাগুলো থেকে আপনি কি করতে পারেন, সার্ভার গুলো কিনে নিতে পারেন। বর্তমানে আমাদের সর্বনিম্ন স্টেপ থেকে কিনলে আপনার $20 লাগবে। $20 আপনি 5 লাখ অ্যাকশন নিতে পারেন ওয়েবসাইটের ভিতরে, মানে আপনি যে ক্লিক করবেন এরকম 5 লাখ অ্যাকশন নিতে পারবেন $20। তো এরকম করে করে আপনার সার্ভার কিনে নিতে হবে, বিষয়টা ক্লিয়ার? এবার আসেন একটু ট্যাগ ম্যানেজারের কাজ দেয়, ট্যাগ ম্যানেজারে কি কাজ করে। ধরেন সার্ভার সাইট পিন্টারেস্ট, পিন্টারেস্টও ট্র্যাকিং করা যায় কিন্তু, হ্যাঁ এই যে দেখেন পিন্টারেস্ট ব্রাউজার ট্র্যাকিং করা আছে। আপনি মোটামুটি সবারই ট্র্যাকিং করতে পারেন, আপনি যদি চান যে আপনারা আমি ট্র্যাক করে দিই আপনারও ট্যাগ ম্যানেজার দিয়ে ট্র্যাক করতে পারবো, কোনো সমস্যা নেই। ধরেন এদিক থেকে আমরা ট্যাগে আসি, এই দেখেন অ্যাড টু কার্ট, বেস কোড, এরপর হচ্ছে আপনার চেক আউট, সার্ভার সাইডের এই যে বাইরে যা সার্ভার সাইড জানতে চাইছেন, এটা হচ্ছে সার্ভার সাইডের ট্যাগ, এটা সার্ভার সাইডের ট্যাগ, এটা সার্ভার সাইড GA4 সার্ভার সাইড ট্যাগ, এগুলো এই GA4 SS লেখা আছে না, GA4, হ্যাঁ GA4 গুগল অ্যানালিটিক্স 4। গুগল অ্যানালিটিক্স হচ্ছে আপনার, এটাও দেখাবো, এটাও যে আপনার টেকনিক্যাল এসইওর পার্ট। তো এই যে GA4 সার্ভার সাইড করা আছে মানে আমার যে ডাটাটা আছে, এখন ধরেন আরং আরং মাসে কত টাকা সেল করে বা দিনে কত টাকা সেল করে, এই জিনিসটা আমি চাই যে গুগলের কাছে পাঠাবো, গুগলে আমি স্টোর করবো। এটা কিভাবে করবো, এটা আমি করবো অ্যানালিটিক্স এর মাধ্যমে। এখন আরং এ আজকে কোন জায়গা থেকে ক্লায়েন্ট বেশি আসছে, কোন এরিয়ার মানুষ বেশি আসছে, কোন মানুষটা সবচেয়ে বেশি পারচেস করছে, কার বাজে বা বাকেট সাইজ কেমন ছিল। বাকেট সাইজ বলতে আপনার ই কমার্সে বোঝা হচ্ছে মানে একজন মানুষ কত টাকার প্রোডাক্ট কিনছে এটা বলে বাকেট সাইজ। এই বাকেট সাইজ কত ছিল, এই সব কিছুর ইনফরমেশন আমরা পাই হচ্ছে GA4 গুগল অ্যানালিটিক্স 4 এ। আগে এটার নাম ছিল গুগল অ্যানালিটিক্স, আপডেট করা হয়েছে গুগল অ্যানালিটিক্স 4। এটা ক্লিয়ার? এই যে ডাটাটা আমরা পাঠাইতেছি এটা আমরা সার্ভার দিয়ে পাঠাই, এই কারণে এটা বলে GA4 সার্ভার সাইড ট্র্যাকিং। বুঝতে পারছি? ওইদিকে একদম মানে খালি টাকা না, আপনি টাকার লগে যদি আরো কিছু দেখতে চান ওইটাও দেখা যায়। মানে কোন জায়গায় আপনার লাইভ কাস্টমার দেখতে পারবেন যে এই কাস্টমারটা কোন দিকে আছে, ওই সব কিছু দেখা যায়। আপনার ওয়েবসাইটে এখন কেউ অবস্থান করতেছে, কোন জায়গা থেকে অবস্থান করছে এটাও দেখা যায়। দেখানোর চেষ্টা করবো, একটু ধৈর্য ধরে ওয়েট করে। তো এদিকে আমরা ট্যাগগুলো দিই, ট্যাগগুলো দিয়ে ট্যাগগুলো জাস্ট ট্রিগার দিয়ে কনফিগার করি। এই যে ট্যাগ আর ট্রিগার, মানে ধরেন আপনি কোনো একটা বাটনে ক্লিক করছেন, বাটনে ক্লিক করলে ওই যে বাটনে ক্লিক করলেন ওইটার যে ব্যাকএন্ডে যে কোডটা আছে ওই কোডে ক্লিক করলে কি ট্যাগ হবে ওই ট্যাগটা আমরা যদি সেট করি, ট্রিগার ট্যাগ সেট করে এরপরে আমরা এগুলো জাস্ট কাজ টাজ করি কি। আসলে ভাই এগুলো আসলে বুঝাইতে গেলে আপনার অনেক বেসমেন্ট থেকে আপনারা বুঝাই যেতে হবো, এগুলো এমনি বোঝানোর জিনিস না। হ্যাঁ, তো আপনারা জাস্ট বুঝে নেন যে ট্যাগ ম্যানেজার দিয়ে আমরা কনফিগার করি, ট্যাগ কনফিগার করি, বুঝতে পারছেন? এগুলো আসলে এসইওর কাজ করতে গেলে লাগে না, এগুলো জাস্ট দেখানো দরকার, আপনারা দেখাই দিতেছে।
এরপর হচ্ছে এসএসএল। এসএসএল নিয়ে তো আপনাদের সাথে প্রথমেই কথা হয়েছিল। এসএসএল তো সবাই মনে হয় বুঝেন। ওই যে এইচটিটিপিএস এর পরবর্তী সময়ে যে সিকিউরিটির জন্য আমরা যে ইয়েটা ইউজ করি, সাইড ম্যাপ দেখাই দিছি, এসপি স্পিড করানো হয়ে গেছে। মোবাইল ফ্রেন্ডলিনেস, মোবাইল ফ্রেন্ডলিনেস কি জিনিসটা কি? আপনার যে ওয়েবসাইটটা আছে এটা আপনার ব্রাউজারের থেকে মানে আপনার ডেস্কটপ মোড থেকে আপনার বেশি কনফিগার হইতে হবে কোন জায়গাতে? মোবাইলে। কারণ আমাদের 99% ক্লায়েন্ট থাকে মোবাইল, ব্রাউজার দিয়ে এত বেশি দেখে না কেউ, মানে মোবাইল ডেস্কটপ দিয়ে এত বেশি কেউ দেখে না। আপনার দেখে সবচেয়ে বেশি কোন জায়গা দিয়ে? মোবাইল দিয়ে। তো মোবাইল ফ্রেন্ডলি থাকতে হবে। কিওয়ার্ড অডিট, আপনার যে সাইটটা আছে ওই যে অডিট রিপোর্ট দেখাইছিলাম না, আপনার যে এসইও অডিট করেছিলেন না, ওইটার ভিতরে আপনার সার্চ রেজাল্টের ভিতরে আসে আপনার ওয়েবসাইটটা আসে এরকম কিওয়ার্ড কি কি আছে ওইগুলো অডিট করা জানতে হবে। ওই অডিট করে আপনার অন পেজ এসইও অফ পেজ এসইও সব জায়গার ভিতরে আপনার কি করতে হবে? এগুলো ইমপ্লিমেন্ট করে দিতে হবে যাতে এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার ওয়েবসাইটটা সামনে আসে। বুঝতে পারছেন? আবার কিওয়ার্ড স্টাফিং করা যাবে না। কিওয়ার্ড স্টাফিং বুঝেননি? কিওয়ার্ড স্টাফিং হচ্ছে যে মনে করেন যে আমি কে বসি, কিওয়ার্ড স্টাফিং বিষয়টা হচ্ছে যে আপনি ধরেন কোনো কিওয়ার্ড, আপনার কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, ঠিক আছে? এটা হচ্ছে পুরো আপনার কিওয়ার্ড, এত বড় কিওয়ার্ড যদিও হয় না, ধরে নিলাম কিওয়ার্ডটা হয়েছে। আর কিওয়ার্ডটা যে নিছেন আপনি, এখন আপনি চাইছেন যে আপনি প্রতি লাইনে লাইনে ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ, ডিজিটাল মার্কেটিং বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, প্রতি লাইনে লাইনে মারতেছেন, প্রতি লাইনে লাইনে আপনি লিখতেছেন, এটারে বলা হয় কিওয়ার্ড স্টাফিং। মানে একটা লিমিটের উপরে যখন আপনি লেখা শুরু করেন, যেমন আপনারা অন পেজ করার সময় দেখছিলেন যে আমারা বলছে যে কি ফ্রেজ অন্তত 5 বার থাকতে হবে ওই পেজের ভিতরে, খেয়াল করছেন? অন্তত 5 বার থাকতে হবে, মানে কি স্ট্যান্ডার্ড হচ্ছে কয়বার? 5 বার। মানে আমি যদি 7 বার 8 বার 10 বার দিয়ে দিই তখন এটা কি হয়ে যাবে? কিওয়ার্ড স্টাফিং। মানে কিওয়ার্ডটা আমি প্রেসার দিয়ে ওয়েবসাইটের ভিতরে রাখতেছি এটা র‍্যাঙ্ক করানোর জন্য। তো এই জিনিসটা কখনোই করা যাবে না, এই জিনিস যদি করেন আবার র‍্যাঙ্ক করে যাবে। বুঝতে পারছি বিষয়টা? এরপর হচ্ছে ডুপ্লিকেট মেটাডাটা। মেটাডাটা ডুপ্লিকেটের বিষয়টা কি? আপনার ছোট ছোট যে ন্যাপের কথা বলছিলাম মনে আছে, নেম অ্যাড্রেস ফোন নাম্বার, এই যে মেটাডাটা যেগুলো আছে এগুলা মানে ডুপ্লিকেট করে 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 আপনি মনে করেন যে একই জিনিস বারবার একই জায়গায় দিতেছেন, ঠিক আছে? অতিরিক্ত মাত্রায় দেওয়া যাবে, ঠিক আছে? কোনো কিছু অতিরিক্ত, এসইওর একটা জিনিস সবসময় মনে রাখবেন, সব পরিমিত ভালো, অতিরিক্ত কোনো কিছু ভালো, এটা সব পরিমিত রাখতে হবে। এরপর হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট, কোনো ধরনের ডুপ্লিকেট কন্টেন্ট আপনি দিতে পারবেন। মনে করেন আপনার আপুর একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের ভিতরে আপনার কন্টেন্ট দেখে অনেক ভালো লাগছে, আপনি এটা কপি করেছেন সুন্দর করে নিয়ে বয়ে দিয়েছেন, জি না, এটা জীবনও কি হবে না, ইন্ডেক্স হবে না। বুঝতে পারছেন? ইন্ডেক্স তো হবে না, পুরো র্যাঙ্কটা সব আপনার, যদি র্যাঙ্কে থাকেন কিছু কিছু নিয়েও র্যাঙ্কে আছেন, ওইটা নিয়ে নাম আপনার নামাই দিন। গুড কোশ্চেন, জীবনে ভালো একটা কোশ্চেন করলে একটা কোশ্চেন করছেন। সুন্দর করে যাবেন কই? প্লেজারিজম চেকার। কি চেকার? এই যে ডুপ্লিকেট বা ডুপ্লিকেট না, এটারে কি বলা হয় বা এটার ভাষায় এসইওর ভাষায় বলা হয় প্লেজারিজম চেক। প্লেজারিজম, যদি প্লেজারিজম থাকে আপনার মানে হচ্ছে কারোর সাথে কারোর কন্টেন্ট মিলে গেছে, মানে 1%ও মিলছে, এটা প্লেজারিজম চেকারের ভিতরে পড়বে। প্লেজারিজম, এই যে প্লেজারিজম চেকার, এদিকে আসবেন গ্রামারলি দিয়ে চেক করতে পারেন, স্মল এসইও দিয়ে চেক করতে পারেন, ডুপ্লি চেকার দিয়ে করতে পারেন, গ্রামারলি দিয়ে করতে পারেন, প্লেজারিজম চেকার দিয়ে ফ্রিতে করতে পারেন। এগুলো সব ফ্রি টুলস। আমরা যখন ইয়া করি না, গিগ রিসার্চ করি না, গিগ রিসার্চের ক্ষেত্রে কিন্তু আমাদের এই কাজটা করতে হয়। হ্যাঁ, চেক করতেই পারেন। ধরেন প্লেজারিজম চেকারে আমি গেলাম, যাওয়ার পরে ধরেন আমি একটা কন্টেন্ট নিয়ে আসি কোনো একটা জায়গা থেকে, ধরেন প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ, এই যে এই জায়গাতে আমাদের কি করতে হবে দেখেন, 1000 ওয়ার্ড পর্যন্ত আমাদের ফ্রিতে করতে দিতেছে, 25,000 পর্যন্ত যদি যাইতে চাই তাহলে আমার প্রিমিয়ামে যেতে হবে। কারণ এটা আমি পেস্ট করে দিলাম এদিকে, দেখি এটা কোনো জায়গায় ধরে কিনা। এবার আমার কি বলতেছে, গ্রামার চেক করবেন নাকি আপনি কি লোডিং হয়, লোডিং হয় সাইট। এই সাইটগুলো একটু ডিস্টার্ব করে বুঝছেন, এই সাইটগুলোতে কাজ করার সময় একটু আস্তে ধীরে কাজ করেন, সময় নিয়ে কাজ করবেন আর কি। আমরা গিগ রিসার্চ করতে গেলেও তো এইসব সাইট ইউজ করতে হয়, তখন মনে করেন 1 গিগ রিসার্চ করতে খালি প্লেজারিজম চেক করতে লাগে 15 মিনিট। জি, প্লেজারিজম চেকার আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, ওইটা দিয়ে ইউজ করে জাস্ট আপনি চেক করবেন যে আপনার কন্টেন্টটা কারোর সাথে মিলতেছে কি। যদি মনে করেন 1%ও মিলতেছে
এটা মনে হয় 2% 3% পর্যন্ত কিছু কয় না, কিন্তু চেষ্টা করো যে একদম ইউনিক রাখার জন্য। এদিকে ইউনিক হলে ইউনিক লেখা আসবে, যে জিরো 100 আউট অফ 0। যেমন দেখেন এই যে প্লেজারিজম চেকারে ঢুকছি, আমার পেজ নট রেসপন্ডিং হয়ে গেছে। এই সাইটগুলোতে ঢুকলে এখন এরকমই করে, বাদ দেন, প্লেজারিজম দরকার নেই, বাইরে যে একটু প্র্যাকটিস করে নিন, একটু ফালাইবেন, ফালাইলে দেখবেন যে আপনার যদি কোনো জায়গাতে মিল থাকে, কোনো জায়গাতে মিল পাবো, ধরেন এটা ফাইবারের গিগ রিসার্চ করতেছেন, কারণ কোনো একটা ফাইবারের গিগের রিসার্চের মানে ফাইবারের গিগের সাথে মিল পাইছে, ওই লিঙ্ক টিঙ্ক সব আপনার ধরা দিব, এই জায়গা থেকে আপনি চুরি করছেন এটা। বুঝতে পারছেন? রিসার্চ করবেন, ঠিক আছে, রিসার্চ যাতে বোঝা জানা যায়। আরেকটা জিনিস হচ্ছে, ধরেন আপনি কোনো জিনিস আপনি কি করছেন, কারো থেকে নিছেন, এটা পাটপারি শিখাইতেছে, কারো থেকে নিছেন, নিয়ে কি করবেন, সুন্দর করে কুইলবোর্ডে যাবেন, প্যারাফ্রেজ করে দিবেন, প্যারাফ্রেজ করে দিলে আপনার, বুঝছেন, কুইলবোর্ড আপনার দেখায় নেই, আচ্ছা আমি দেখা যাচ্ছে, টেনশন করেন কেন এত, কুইলবোর্ড, এই যে প্যারাফ্রেজিং দেখতেছেন না, এই প্যারাফ্রেজিং এ যাবে, সাইটটা অনেক লোড নিতে, নেটওয়ার্ক স্লো হয়ে গেছে মনে হয়, এদিকে আসবেন, ঠিক আছে, আপনি যার থেকে কপি করছেন, একটা কপি করে আনবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল ভি দিয়ে এদিকে পেস্ট করে দিবেন, দিয়ে প্যারাফ্রেজের ভিতরে ক্লিক করবেন, কথা টথা সবকিছু সেম থাকবে, জাস্ট কথা ওয়ার্ডগুলো চেঞ্জ হয়ে যাবে, ওয়ার্ডগুলো আরো সুন্দর হয়ে যাবে, আর একটু প্রফেশনাল হয়ে যাবে, বুঝতে পারছেন? কোনো কিছু সমস্যা হলো না। আর যদি মনে হয় তারপরেও সমস্যা হইতেছে, কপি করবেন, হোয়াটসঅ্যাপে নিয়ে ফালাবেন কোনো এক বন্ধুর ইয়াতে, ফালায় এন্টার মারবেন, এন্টার মারে ওই দিক থেকে কপি করবেন, কপি করে এই যে ডকে যাবেন, ডকে যাই এসে রাইট ক্লিক করে পেস্ট উইদাউট ফরম্যাটিং, কি করবেন, পেস্ট করবেন, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে দেখবেন যে ওই জায়গাতে একটা অপশন পাবেন, পেস্ট উইদাউট ফরম্যাটিং। পেস্ট উইদাউট ফরম্যাটিং মারলে কি হবে, জাস্ট টেক্সটটা বলবে, পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে টেক্সটগুলো আছে বা আপনার যে কোডগুলো আছে, ইনফরমেশনগুলো আছে, সব ওইটাতে গুগল আসলে আপনার টেক্সটটা ডুপ্লিকেট ধরে ওই জায়গাটাতে, আমরা কি করি, কপি করে নিয়ে সেটা পেস্ট করে দেই, ওই যে যে কোড এডিটরে বসাইতেছি বা টেক্সট এডিটরে বসাইতেছি, ওই টেক্সট এডিটরের ফরম্যাট সহ আমরা বসাই, আমরা খেয়াল করি না, বুঝছেন? ওই কোডটা যেটা লেখা আছে, গুগল যখন ক্রল করে, ক্রল করার সময় বোঝা যায় যে উনি এই দিক থেকে কপি করে নামে দিচ্ছে। তো ওই জিনিসগুলো একটু মাথায় রাখবেন আর কি। আর একটা সত্যি কথা আছে, এই সত্যি কথা আমি আপনাদের সামনে বলবো না, এটা বলা যাবে না, ঠিক আছে? সবকিছু মানে আসলে মানে সব ধরনের ব্ল্যাক সাইড আপনাদের শেখানো সম্ভব না, কিছু কিছু ছোটখাটো জিনিস আছে ওইটা আপনি শিখাচ্ছেন, তো আপনারা মনে করেন যে একদম বড় বড়ই শিখাই দিলে ক্লায়েন্টের কাজ পাবেন, আর এটা তো করা যায়, কোনো সমস্যা নেই, এটা করে এবার ক্লায়েন্টেরও ওয়েবসাইট দেবো, আপনারও রেপুটেশন টান টান করে দেবো। এই কারণে কাজ যখন শিখবেন, জেনুইনটা শিখেন, জেনুইনটা করতে করতে যখন আপনি 2 নাম্বারটা পাবেন, মানে ব্ল্যাক সাইডটা পাবেন, তখন আপনি নিজেই বুঝবেন, আপনি নিজের একটা বিবেক চিন্তা করবে বা আপনার ব্রেনটা সেন্স করবে, আচ্ছা এই জিনিসটা যদি আমি করি তাহলে এই জিনিসটা এমনি কাজ করে, আর ব্ল্যাক সাইডটা করলে এমনি কাজ করে, ব্ল্যাক সাইডটা ভালো না নর্মালটা ভালো, যদি আপনার ব্ল্যাক সাইডটা ভালো মনে হয় তাহলে ব্ল্যাক সাইড করবেন, যদি নর্মালটা ভালো হয় তাহলে নর্মালটা করবেন, এটা আপনার উপর। যেমন এই যে আপনাদেরকে আমি না করি যে আপনারা পেজ লাইক কিনবেন না, বটের থেকে পেজ লাইক নিবেন না, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আপনারা পেজ লাইক নিবেন না, কেন নিবেন না? আমি তো জীবনও এইসব কাজ করি না বা এইসব সার্ভিস আমরা দিই না, তো ওই জায়গা থেকে কেন আমরা করি না করি কেন, কারণ আমরা চিন্তা করি যে একটা পেজ যেহেতু আসছে, ওই পেজটা একটা গ্রো করবে, একটা সময় কোনো না কোনো সময় এটা গ্রো করবে, যখন গ্রো করবো তো তার পিক আপ টাইমে যদি সেই পেজটা ডাউন হয়ে যায়, কারণ পিক যখন টাইম থাকে, একটা পেজ যখন পিক টাইম থাকে তখন ফেসবুক এটারে বেশি নজরে রাখে, বুঝতে পারছেন? ফেসবুকের যে অ্যালগরিদম আছে, পিক টাইমে এটা নজরদারিতে রাখে, সেই কোনো উল্টাপাল্টা কাজ করে গ্রো করতেছে কিনা, যখনই যায় উল্টাপাল্টা পেজ লাইক কিনা সুন্দর করে পেজটা ডাউন করে, কোনো দরকার আছে আমার? আমি 2 বছর সময় নিয়ে আমি পেজটা গ্রো করি, যখন পিক টাইমে দেখতেছি ফেসবুক যে আমি অর্গানিক্যালি কাজ করছি, আমি পেইড অ্যাড চালাইতেছি, ফেসবুক অ্যাড নিয়ে কাজ করতেছি, সে আমার আরো রিচ দিবে, বুঝতে পারছেন? কিন্তু আপনি পেজ লাইক কিনছেন 25,000 26,000 1,000 টাকা দিয়া 1 মিলিয়ন লাইক কিনা বসে রয়েছেন, পিক টাইমে যায় সেটা গুগল আপনার ফেসবুক আপনার সাইজ করে দিয়েছে, তখন আর লাভ হইল কি? এই বিজনেসের তো কোনো মানে নেই, এই জিনিসগুলো মাথায় রাখবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এই ট্যাগ ম্যানেজার দিয়ে এসব কাজ করে, ট্যাগ কনফিগার করে, ঠিক আছে, মাথাতে দূরে রাখেন, ট্যাগ কনফিগার করে, ট্যাগ ম্যানেজারের জিনিসপত্রগুলো বুঝাতে গেলে আপনার অনেক কিছু বুঝাইতে হয়, মানে ট্যাগ ম্যানেজার নিয়ে আমি আপনার একটা কোর্স করলাম, মানে আমি করছি ট্যাগ ম্যানেজার নিয়ে একটা কোর্স, 2 মাস 3 মাসের একটা কোর্স করতে পারবেন ট্যাগ ম্যানেজার নিয়ে, এটা এমন এক জায়গা। এরপরে দেখেন কি আছে, কিওয়ার্ড এটা রিডাইরেক্ট, রিডাইরেক্ট বিষয়টা কি, রিডাইরেক্ট বিষয়টা আপনাদেরকে আমি প্রথম দিকে বলছিলাম, ধরেন আপনার কোনো একটা পেজের ভিতরে
404 এরর আছে, মানে কন্টেন্ট নট ফাউন্ড আছে। কন্টেন্ট নট ফাউন্ড পেজের ভিতরে কাস্টমারকে নেওয়া যাবে না। গুগলের রিকমেন্ডেশন হচ্ছে কোনো পেজের ভিতরে যদি 404 থাকে ওটা রিডাইরেক্ট করে নিতে হবে সাময়িক সময়ের জন্য, নট লাইফ টাইম, সাময়িক সময়ের জন্য। রিডাইরেক্ট কিন্তু বেশিক্ষণ রাখা যায় না। আপনি দেখবেন যে যখন সাইড রেট করেন ওইদিকে লেখা যায় রিডাইরেক্ট কয়টা করছেন পেজ, ওই রিডাইরেক্ট গুলো আপনার কি করতে হয়, মানে একটা মিনিমাল সংখ্যা পর্যন্ত আপনারা রিডাইরেক্ট করে রাখতে পারেন। ওই যে সময় পর্যন্ত আপনি কন্টেন্টটা বসাইতেছেন না পেজে, ওই কন্টেন্ট ওই সময় পর্যন্ত আপনি কোনো একটা পেজে আপনার কাস্টমার রিডাইরেক্ট করতে পারেন। এর মানে এই না আপনার কাস্টমার দেখা ঢুকলো ঘরের বাজার, আপনি নিয়ে নিয়ে গেলেন তারে কাপড় কিনতে, ঘরের বাজারে ঢুকবো তো সে যার যে অর্গানিক প্রোডাক্ট দরকার, এখন আপনি যদি কাপড় কিনতে নিয়ে যান সে কি কিনবো এটা, সে বিরক্ত হবে না? যখন গুগল ট্র্যাক করতে পারবে যে এই ওয়েবসাইটে ঢুকলে মানুষ অন্য ওয়েবসাইটে জায়গা, তখন কিন্তু আপনার র্যাঙ্ক ডাউন হবে। এগুলো কিন্তু র্যাঙ্কিং ফ্যাক্টর, ঠিক আছে? তো রিডাইরেক্ট করবেন কোন জায়গায়, আপনি যে লিঙ্কে নিতেছেন ওই লিঙ্ক যদি রিডাইরেক্ট করতে হয় তাহলে ওই লিঙ্ক রিলেটেড আপনি রিডাইরেক্ট করবেন। এখন ধরেন আমার পেজে কিন্তু আমার ওয়েবসাইটে কিন্তু রিডাইরেক্ট করা আছে, যেমন ধর দেখবেন আপনি যদি আমার হোম পেজে যান, হোম পেজে ঠিক আছে কোনো সমস্যা নাই, হোম পেজে ল্যান্ড করলেন, আপনি আমার অ্যাবাউট পেজে গেলে কিন্তু হোম পেজের ব্যাক করার কোনো জায়গা নেই, কোনো হোম পেজ বাটন দেখেন আমার ওয়েবসাইটে, আমার ওয়েবসাইটে কিন্তু হোম পেজের কোনো বাটন নেই। আর আমি হোম পেজের বাটনটা রিডাইরেক্ট করছি কই, আমার এই যে লোগোটা আছে এই লোগোটার সাথে। কেন আমি এই জায়গাতে করছি এটা কিন্তু আমার ইরোর ধরে না, ধরবেও না। কেন ধরবে না? কারণ এই জায়গাতে ক্লিক করলে আমার ওয়েবসাইটে আনতেছে, আমি তো পারছেন না, আমার কিওয়ার্ডটা কে, এটার ওয়েবসাইটের কিওয়ার্ডটা হচ্ছে আমি, মানে আমারে নিয়ে করছি আমি এই সাইটটা। তো এই সাইটটা যেহেতু আমারে নিয়ে করছি আর আপনি ঘুরা ঘুরা আমারই দেখতেছেন, তো গুগল বুঝতে পারবে যে এই মানুষটা যারে দেখতেছেন সেইটা রিডাইরেক্ট করলো, আমার কোনো সমস্যা হইতেছে না। কিন্তু আপনি মনে করেন অ্যাবাউট পেজের থেকে রিডাইরেক্ট করে একদম পাঠাই দিয়েছেন মনে করেন আরেক সাইট, যেটার লগে কোনো সম্পর্ক নাই আপনার, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। বুঝতে পারছেন? আপনার র‍্যাঙ্কিং ফ্যাক্টরে আপনার র‍্যাঙ্কটা ডাউন হয়ে যাবে। আমার কথা বুঝাইতে পারছি? তো রিডাইরেক্ট করবেন, বুঝে শুনে করবেন। আর রিডাইরেক্ট ততক্ষণ রাখবেন যতক্ষণ আপনার রাখা দরকার আছে। 4 অ্যাক্সেস এরর, 4 অ্যাক্সেস এরর জিনিসটা কি? আপনার 4 অ্যাক্সেস এর কিছু এরর আছে। যেমন আমরা বলতেছিলাম 400 এরর, 4 404 400 আছে, 400 আছে, 404 ও আছে, 402 ও আছে, 403 ও আছে। প্রতিটার জন্য আলাদা আলাদা আপনার এরর আছে। এবার যদি আপনি একটু সার্চ করেন 4 অ্যাক্সেস এরর, 4 অ্যাক্সেস এরর, দেন 4 অ্যাক্সেস এরর আছে, 5 অ্যাক্সেস এরর আছে, 6 অ্যাক্সেস এরর আছে। মানে এইগুলো সব কি আপনার সার্ভার এরর। এগুলো কি বলা হয়, কি এরর বলা হয়? কিছু সার্ভার এরর আছে, কিছু ব্রাউজার এরর আছে। কিছু এররে দেখবেন যে ব্রাউজার থেকে এরর হয়েছে, কিছু হয়েছে আপনার সার্ভার থেকে, আবার কিছু হচ্ছে টেকনিক্যাল এরর। বুঝতে পারছেন? 502 মানে হচ্ছে আপনার ফ্রিজ হয়ে গেছে ওয়েবসাইট। এই যে প্যান্থিয়ন সাইট করছেন না আপনারা, 2 মাস 3 মাস না ঢুকেন দেখবেন 502 এরর মারতেছে। 502 এর মানে কি হচ্ছে, আপনার ওয়েবসাইট ফ্রিজ হয়ে গেছে। আপনি যখন ওয়েবসাইটে বেশিবার অনেকদিন ঢুকেন না তখন এটা ফ্রিজ হয়ে যায়। আমার বিষয়ে বুঝতে পারছেন? 400 4 অ্যাক্সেস এরর। উইকিপিডিয়াতে যদি আপনি ঢুকেন দেখবেন যে অনেকগুলো এরর পাবেন সিরিয়াল। দেখেন 1 access error information response, 2 access error successful, 3 access error redirection, 4 access error client error, 5 access error server error। দেখছেন কতগুলো এরর আছে, মানে প্রতিটা এররই একটা মানে আছে। আর এই অ্যাক্সেস যে জায়গাটা লেখা আছে এই অ্যাক্সের জায়গাতে 01 02 04 44 এরকম করে করে সংখ্যা বসে। এবার আপনি যদি নিচে যান, এই যে 100 কাউন্ট, 100 এর মানে হচ্ছে কি, 100 এর মানে হচ্ছে কন্টিনিউ, মানে আপনি যদি দেখেন যে কোনো জায়গাতে 100 লেখা আছে, বা আপনার যদি কোনো ক্লায়েন্ট আপনারা লিখে দেয় পাঠায় 100 মানে হচ্ছে কি কন্টিনিউ। বুঝতে পারছেন? এরপর হচ্ছে কি 101 সুইচিং প্রোটোকল, মানে আপনার যে প্রোটোকল ইউজ করতেছেন ওই প্রোটোকলটা সুইচ করতেছেন। যেমন HTTPS ইউজ করতেছেন আপনি, কারণ HTTPS কে ইউজ না করে আপনি অন্য কোনো একটা প্রোটোকল ইউজ করবেন, তখন আপনি কোন ধরনের এরর দেখাবেন? 101। বুঝতে পারছি? এই প্রোটোকলগুলো আপনারা জাস্ট বুঝার জন্য জিনিসগুলো মাথায় রাখবেন। বুঝতে পারছেন? এই যে 404 502 এই বেসিক যে এরর গুলো আছে এগুলো মুখস্থ করে ফেলবেন। বুঝতে পারছেন? কিছু বেসিক জিনিস আছে এগুলো মুখস্থ করে ফেলবেন, আর কিছু জিনিসগুলো আছে যেগুলো এগুলো মাথায় জাস্ট রাখবেন। এগুলো নোট করে নিয়ে যে কোন এরর গুলো কি ধরনের এরর। যেমন এই যে 1022 দিয়ে আছে এটা কি হচ্ছে প্রসেসিং, মানে কোন জায়গাতে যদি প্রসেসিং হয় আপনি যখন দেখবেন যে উইন্ডোজ প্রসেসিং করতেছে অনেক সময় দেখবেন যে দেখা ওঠে 102 মানে হচ্ছে এটা প্রসেসিং করতেছে। বুঝতে পারছি? এরপর হচ্ছে আপনার 103 আর্লি
হিন্টস, আর্লি হিন্টস এর মানে হচ্ছে এই যে আপনার যে এইচটিটিপি টা আছে, এইচটিটিপি টারে কোনো কিছু একটা রিটার্ন করতেছে সে। আপনি কোনো কিছু রিকোয়েস্ট করছেন, ওটার বিপরীতে কিছু একটা রিটার্ন করে পাঠাইতেছে আপনার প্রোটোকলের মাধ্যমে। বুঝতে পারছি? এরকম করে করে আপনি 2x করবেন। 2x এর মোটামুটি যেগুলো আছে সবগুলোই ওকে। যেমন 200, আমরা যে ট্যাগ ম্যানেজারে ছিলাম না কিছুক্ষণ আগে, এই ট্যাগ ম্যানেজারের ভিতরে কাজ করতে গেলে আপনার এই 2 অ্যাক্সেস ভালো করে বুঝতে হবে। 2 অ্যাক্সেস এটার ভিতরে অনেক সময় দেখা যায় যে আপনার 404 দেখা যায় এরর, কোনো একটা ডাটা মিসম্যাচ যদি হয়, ডাটা পাইপ বাইপাস হইতেছে না, এদিকটা পাস হইতেছে না, তখন এটা সুন্দর করে দেখা দিবে যে কোনো একটা গাপলা আছে। 400 দেখা দিবে। বা যদি বাইপাস হয়, ডাটা ঠিক করে পাস হইতেছে, ক্লায়েন্ট পাস করতেছে, তখন 200 দেখায়। 200 দেখাইছে মানে আমরা সেফ। মানে আমরা যারা কাজ করি, আমরা সবসময় পুরো ট্যাগ ম্যানেজারের ভিতরে কাজই করি যাতে 200 দেখতে পাই। সাকসেস, 200 মানে হচ্ছে সাকসেস, ওকে। এরপর দেন 202 মানে অ্যাকসেপ্টেড, 201 ক্রিয়েটেড। এরকম করে করে আপনার সুন্দর করে জিনিসটা দেওয়া আছে এদিকে। এবার 40 তে যদি আপনি যান, এদিকে যদি 40 তে যান, এই যে 404 আপনারা এতদিন তো বারবার বলতেছে কি আছে, 404 নট ফাউন্ড মানে কন্টেন্ট নট ফাউন্ড, এরকম টাইপ থাকে। বুঝতে পারছেন? এরকম করে করে এই জিনিসগুলো একটু পড়বেন বা মুখস্থ করে নিবেন। বুঝতে পারছেন? তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। এরপরে কি আছে আসেন একটু দেখি। ব্রোকেন লিঙ্ক, ব্রোকেন লিঙ্ক এটা আপনাদেরকে ওই যে অন পেজে আমি বলে দিয়েছিলাম ব্রোকেন লিঙ্ক জিনিসটা কি। আপনি কোনো একটা লিঙ্ক দিয়েছেন, লিঙ্কটা ইন আ প্রপার ওয়েতে কাজ করতেছে না। ধরেন আপনি এদিক থেকে লিঙ্কটা কপি করছেন, এক ক্লিক করলে কপি হয়ে যায়, কিন্তু আপনি করেন নাই, আপনি করছেন কি আপনি ম্যানুয়ালি কপি করছেন। ম্যানুয়ালি কপি করতে যায় সেটা এডিটের ইডিআই প্রক্সিডার রাখছেন, টি আর কপি করেন নাই, এটা নিয়ে পেস্ট করে দিয়েছেন, হাইপার লিঙ্ক করে দিয়েছেন, ওইটাতে ক্লিক করছে, কোনো আর কাজ করে না, 4004 এরর দেখাইতেছে। ওটা আমরা বলছি কি ব্রোকেন লিঙ্ক। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? মানে লিঙ্কটা প্রপার না আর কি, প্রপার ওয়েতে আপনার লিঙ্কটা কাজ করতেছে না, ওইটা আমরা বলতেছি ব্রোকেন লিঙ্ক। আচ্ছা, এবার আসেন আপনাদের টেকনিক্যাল এসইওর কাহিনী শেষ। আপনারা কি দেখতে চেয়েছিলেন? সার্ভার সাইড, সার্ভার সাইড। এই দেখেন সার্ভার সাইড ট্র্যাকিং লেখাতে স্টেপ আসতেছে, স্টেপের কথা বললাম না কিছুক্ষণে। সার্ভারে গুগল ক্লাউড, অ্যামাজন ক্লাউড, স্টেপ ডট আইও, স্টেপ উপরের দিকে আসছে, কারণ এটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্যই তারা এই ওয়েবসাইটটা বানাইছে, বা তাদের এই বিজনেসটা তারা দ্বারা করেছে সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য। এবার দেখেন আপনাদেরকে যদি আমি এই ইমেজটা দেখি, আপনারা কি দেখতেছেন আমার এই ইয়েগুলো, ইমেজগুলো? আমি ওপেন করতেছি, একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। হ্যাঁ, এটা কি দেখতেছেন? দেখা যায় এটা হচ্ছে আমার সার্ভার, এটা আমার ল্যাপটপ, এটা আমার ইউজার, এটা আমার ফেসবুক, এটা আবার একটা ল্যাপটপ, এদিকে কিছু একটা লাইন আছে। দেখতেছেন সবাই? আচ্ছা, এবার দেখেন প্রথমে ব্রাউজার সাইটটা বুঝে, ঠিক আছে? আপনার ওয়েবসাইট এটা, ঠিক আছে? এই যে মাঝখানে যে জায়গাটা আছে এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, এটা হচ্ছে আপনার ইউজার, এটা হচ্ছে ইউজারের ল্যাপটপ। ইউজারের ল্যাপটপ, আপনি ওয়েবসাইট ঢুকছেন, ধরেন xyz.com, এটা আপনার ইউজার। এই যে ল্যাপটপটা আছে, এই ল্যাপটপের ভিতরে বলছে যে xyz.com এন্টার মারছে, এন্টার দেওয়াতে ডিএনএস এর কাছে রিকোয়েস্ট গেছে, ডিএনএস রিটার্ন করছে কি ওয়েবসাইটটা রিটার্ন করছে। ওয়েবসাইট রিটার্ন করার পরে আপনার ওয়েবসাইট ঢুকছে, আপনার ওয়েবসাইট ঢোকার পরে আপনার ওয়েবসাইটের এই আপনার যে ডিভাইসটা আছে, এই ডিভাইসে যে আপনার কুকিটা জমছে, এদিকে একটা কুকি জমে। আমরা যখন নতুন কোনো ওয়েবসাইটে ঢুকি, ওই নতুন ওয়েবসাইটে ঢুকলে আমাদের এই পিসিতে একটা কুকি ক্রিয়েট হয় বা ইউজার আইডি ক্রিয়েট হয়। সহজ কথায় বুঝেন, এটা ইউজার আইডি ক্রিয়েট হয় ওই ওয়েবসাইটের জন্য শুধু। প্রতি ওয়েবসাইটের জন্য একটা ইউজার আইডি ক্রিয়েট হয়। ওই ইউজার আইডিটা ধরে আপনার যে ডাটাটা আছে এটা ফেসবুক বা গুগল অ্যানালিটিক্স এর কাছে আমি পাঠাই দিচ্ছি। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার ব্রাউজার সাইড ট্র্যাকিং। ব্রাউজার সাইড ট্র্যাকিংটা কি হয়, একদম ইজি, সহজ প্রসিডিউরে গেল ভাই। আর এই প্রসিডিউরটাই আমাদের অনেক সময় কি হয়, যেমন আমরা আইফোন ইউজ করি না মানুষ, আইফোনের একটা নিয়ম আছে, আইফোন ইউজার যারা আছে তাদের ডাটা নেওয়া যায় না। বুঝতে পারছেন? তাদের ডাটা নেওয়া যায় না, ঠিক আছে, কিন্তু নেওয়ারও প্রসেস তারা করে রাখছে। আপনি ব্রাউজার সাইট থেকে তাদের কোনো ডাটা ট্র্যাক করতে পারবেন। তাদের ডাটা কেমনে নিতে হবে, তাদের ডাটা একটু ঘুরে খাওয়াই, মানে আমরা তো এমনি খাই, ওনারটা এমনি একটু ঘুরে খাওয়া লাগে আর কি। তাদের ডাটাটা কেমনে নিতে হয়, তাদের ডাটাটা আমরা কি করি, তারা আমাদের ওয়েবসাইটে রিকোয়েস্ট দিছে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে রিটার্ন করছে, ওয়েবসাইটে লগ ইন করছে, ওয়েবসাইট ঢোকার পরে তার যে ফার্স্ট ডাটা কুকিটা আছে, এদিকে একটু ফার্স্ট পার্টি সেকেন্ড থার্ড পার্টি কুকি বুঝতে হয়। ফার্স্ট পার্টি কুকি হচ্ছে আপনি যখন নতুন কোনো ওয়েবসাইটে ঢুকেন, ওই যে কুকিটা আপনার যে ইউজার নেমটা ক্রিয়েট হয়েছে ওইটার বলে আমরা ফার্স্ট পার্টি কুকি, ঠিক আছে? আর থার্ড পার্টি কুকি কোনটা, আপনার মার্কেটিং রিলেটেড, আমি আপনার মার্কেটিং, আপনার কোনো ইনফরমেশন দেখাবো, ওই রিলেটেড কোনো কন্টেন্ট আমি যদি আপনার এই পিসি থেকে নেই, বা কোনো ইনফরমেশন ডাটা যদি আমি এই পিসি থেকে নেই, ওইটার বলা হয় থার্ড পার্টি কুকি।
বুঝতে পারছেন? মানে আপনার দরকার নাই, এই কুকি আপনার দরকার নাই, কিন্তু ল্যাপটপে জমা আছে এই কুকিটা আমি নিছি বা কোনো একটা কোম্পানি নিছে, এই কোম্পানি নেওয়ার পরে ওই ডাটাটা প্রসেসিং করে আপনারা অ্যাড দেখে আপনার থেকে প্রোডাক্ট পারচেস করেছে, ওটা বলা হয়েছে কি থার্ড পার্টি কুকি। এই যে জিডিপিআর রুলস অনুযায়ী, মানে ইউরোপের রুলস অনুযায়ী আপনি থার্ড পার্টি কুকি কোনো সময় ট্র্যাক করতে পারবেন না। বর্তমান এটা 2024 সালের জানুয়ারি মাসের 2 তারিখ থেকে এই জিনিস ইমপ্লিমেন্ট হয়েছে যে আপনি কোনো ধরনের ডাটা, থার্ড পার্টি ডাটা কারোর থেকে নিতে পারবেন না। বাট থার্ড পার্টি ডাটা বলতে পৃথিবীতে বর্তমানে কিছু নেই, গুগলই অফ করে দিয়েছে। বুঝতে পারছেন? কারণ এই থার্ড পার্টি ডাটা দিয়ে আমরা অনেক সময় গুগলের পাসওয়ার্ড ম্যানেজারে পাসওয়ার্ড সেভ করে রাখি না, যেমন দেখেন আমি ওয়ার্ডপ্রেসে লগ ইন করি, ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড চলে আসে, এগুলো সেভ করা আছে। সেভ করার কারণে তারা কি করে, হ্যাকার যারা আছে তারা কি করে থার্ড পার্টি কুকিগুলো কালেক্ট করে, কুকি কালেক্ট করে আমার এই ওয়েবসাইটের কুকির যে পার্টটা আছে এই পার্টটারে হ্যাক করে, হ্যাক করে ওই দিক থেকে পাসওয়ার্ডগুলো কালেক্ট করে। এদিকে কিন্তু শুধু আপনার ওয়েবসাইটের পাসওয়ার্ড না, অনেক বড় বড় যারা ডিলিং করে মানে বিজনেসম্যান আছে তাদের আইডি কার্ডের পাসওয়ার্ড এদিকে থাকে, মানে আইডি কার্ডে এদিকে ইন্টিগ্রেট করা থাকে। ওই জায়গাতে কিন্তু কোটি কোটি টাকার একটা সম্পদের হানি হওয়ার সম্ভাবনা থাকে। তখন কি করছে গুগল, গুগল সিদ্ধান্ত নিচ্ছে যে থার্ড পার্টি ডাটা, থার্ড পার্টি কুকি বলতে পৃথিবীতে কিছু থাকবে না। বর্তমানে থার্ড পার্টি কুকি বলতে পৃথিবীতে কিছুই নেই। বুঝতে পারছি? যা আছে ফার্স্ট পার্টি কুকি। ফার্স্ট পার্টি কুকি ছাড়া আপনি কোনো সময় কোনো ওয়েবসাইটে ঢুকতে পারবেন না। আপনি যে এই যে ওয়েবসাইটে এন্টার করেন, এন্টারের মানেই হচ্ছে আপনি ফার্স্ট পার্টি কুকি গ্রহণ করতেছেন। বুঝতে পারছি? রিটার্ন যেটা করে ওই রিটার্নেই আপনার ফার্স্ট পার্টি কুকিটা ক্রিয়েট হয়ে যায়। এবার দেখেন আমার যখন আমি ব্রাউজার সাইটটা বুঝতে পারছেন, এই ব্রাউজার সাইটেরই আমি যখন আইফোনের ডাটা ব্রাউজার সাইটে পাঠাইতে পারি না, আমি কি করি আমার নিজের একটা সার্ভার বানাই, এই সার্ভারের ভিতরে ডাটাটা পাঠাই। তখন কি হয়, আমার আমি যে পার্সনটা, এই পার্সনটা ফেসবুক, আইফোন যারা ইউজ করতেছে আইফোনের কাছে কিন্তু ফার্স্ট পার্সন মানে ফার্স্ট পার্টি, কিন্তু এই যে ফেসবুক ইউজার কাছে, ফেসবুকের কাছে কিন্তু আমি থার্ড পার্টি, কারণ একটা ওয়েবসাইট থেকে আমি ডাটা নিতেছি। আপনি কোনো আইফোন ইউজ করে কোনো একটা ওয়েবসাইটে গেছেন, ওই ওয়েবসাইট থেকে আমি ফেসবুকে পাঠাচ্ছি, এটা কিন্তু আমি থার্ড পার্টি হয়ে যেতেছি। তো গুগলের নিয়ম কি বা জিডিপির রুলস কি, থার্ড পার্টি কোনো ডাটা আমি কাউকে পাঠাতে পারবো না, ফেসবুকে পাঠাতে পারবো না। বুঝতে পারতেছি আমি কথা? এই যে থার্ড পার্টি ডাটা আমি ফার্স্ট পার্টি করতে হবে, কেমনে ফার্স্ট পার্টি করবো, এই যে পার্টিটা আছে, এই যে ডাটাটা আছে এদিকে, এই ডাটাটা আমি যখন সার্ভার সাইডে পাঠিয়ে দিই, এই থার্ড পার্টি ডাটাই আমার ফার্স্ট পার্টি হয়ে যাবে। বুঝতে পারছেন? যখন আমি ফার্স্ট পার্টি ডাটা পাঠিয়ে দিই তখন কিন্তু আর গুগল আমার কোনো আটকে যাচ্ছে না, বা আমার কোনো ধরনের রুলস রেগুলেশন আমি আটকে যাচ্ছি না। আমি এই যে থার্ড পার্টি ডাটা আছে, এই থার্ড পার্টি ডাটা যখন আমি আমার স্টোরে নিয়ে আসছি, ঠিক আছে, আমি ধরেন আরো সহজ করে বোঝাই, ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, আপু আমার ওয়েবসাইট ঢুকছে, আর ওনার যে ডাটাটা আছে আমি এটা ফেসবুকে পাঠাবো, উনি কিন্তু ফেসবুকের জন্য থার্ড পার্টি, আমি না ফার্স্ট পার্টি। আমি যে পার্সনটা আছি, আমি ফেসবুকের অ্যাকাউন্ট সবকিছু আমার, ফেসবুক অ্যাকাউন্ট আমার, পিক্সেল অ্যাকাউন্ট আমার, ইভেন্ট ম্যানেজার আমার, আমি ফার্স্ট পার্টি ফেসবুকের জন্য, কিন্তু উনি কিন্তু থার্ড পার্টি। ফার্স্ট পার্টি ফেসবুক ফার্স্ট পার্টি, আমি সেকেন্ড পার্টি, আপনি থার্ড পার্টি। থার্ড পার্টির ডাটা কিন্তু কোনো সময় ফেসবুকে পাঠাতে পারবো না রুলস অনুযায়ী। এখন ওনার ডাটা আমি নিছি, ডাটাটা নিয়ে আমার একটা সার্ভার বানাইছি আমি, আমার সার্ভারটা এই সাইডে আছে ধরো, ওনার ডাটাটা আমি সার্ভারে নিছি, আমি নিছি, নেওয়ার পর এটা আমি সার্ভারে পাঠাইছি। এই যে ডাটাটা আমি নিলাম, নিয়ে আমি সার্ভারে পাঠালাম, এই সার্ভারটা কার? সার্ভারটা আমার না? তাহলে সার্ভারটা ফার্স্ট পার্টি না? ফেসবুকের জন্য এটা ফার্স্ট পার্টি না? তো ফেসবুক তো চাই ফার্স্ট পার্টি, তো আমি সার্ভার থেকে ফেসবুকে পাঠাই দিই ডাটাটা। এই যে প্রসিডিউরটা আছে ওনার জন্য এটা থার্ড পার্টি, কিন্তু উনি, আমি যদি ঘুরে খাওয়াই দিই এটা ফার্স্ট পার্টি ডাটা হয়েছে। বুঝতে পারছি নাকি আরেকবার বল? মানে আপনি থার্ড পার্টি, আমি যদি এটা ডাটা নিয়ে একটা ওয়েবসাইটে দিয়ে দিই, আমার রিলেটেড কোনো ওয়েবসাইটে দিয়ে দিই, এটা ফার্স্ট পার্টি ডাটা হয়েছে। আর ওই ফার্স্ট পার্টি ডাটা আমি ফেসবুকে পাঠিয়ে দিতে পারি। বুঝতে পারছি? না না, এদিকে আবার কানেকশনের হিসাব করেন না, এটা আলাদা জিনিস। এইদিকে লিঙ্কডিন ঢুকে দিন না, কুকির হিসাব আলাদা। তো এই হচ্ছে মেইন বিষয়, মানে ফেসবুক করে কি বা ওয়েবসাইটের যে ওনার আছে উনি করে কি, উনি ডাটা নেয়, নিয়ে একটা সার্ভারে পাঠায়, সার্ভার থেকে ফেসবুকের কাছে বা অ্যানালিটিক্সের কাছে পাঠায় দেয়। অ্যানালিটিক্স অবশ্যই, আপনি যে স্টেপে যে সার্ভারটা কিনতেছেন ওই সার্ভারে বারবার ডাটা যাবে, ওই সার্ভার থেকে আপনি সবকিছু হবে। এই হচ্ছে কাহিনী আর কি। আর যখন আমরা এটা অ্যানালিটিক্সে পাঠাই, গুগল অ্যানালিটিক্সে পাঠাই, তখন আমরা এটা বলি GA4 সার্ভার সাইড ট্র্যাকিং। আর যখন ফেসবুকে পাঠাই তখন এটা আমরা বলি ফেসবুক কনভার্সন এপিআই। বুঝতে পারছি? এই হচ্ছে কাহিনী, তেমন কঠিন কিছুই না, আপনি প্র্যাকটিস করলে এইসব জিনিস ইজি। খালি একটু টেকনিক্যাল, একটু কোড টোড বুঝতে হয়, জাভা স্ক্রিপ্ট কোডটা একটু হালকা বুঝতে হয়, মানে অ্যাডভান্স লেভেলে বুঝতে হয় এরকম না। এরপরে হচ্ছে আপনার ডাটা লেয়ার বুঝতে হয়, ডাটা লেয়ার ওই জাভা স্ক্রিপ্ট কোডটাই, জাভা স্ক্রিপ্ট কোড বুঝতে পারলে আপনি ডাটা লেয়ার বুঝতে পারেন আর কি।
এই হচ্ছে বিষয়। এবার বলেন আপনাদের কোনো কিছু জানার আছে কিনা? আর কি বেড়াতে দিয়ে দিছি? আরে কি অবস্থা! দিনগুলো চলে গেছে। আচ্ছা, কারোর কিছু জানার আছে? শিওর? তাই আমরা ক্লাস শেষ করে দেব? ওকে, ধন্যবাদ সবাইকে।